রে কথা বলছিস না কেন? মৃন্ময়কে তোর ভালো লাগে না? কি যে বলিস তুই? মৃন্ময়ের মতো ছেলে হয়? আচার গুণে দেখতে সব দিক দিয়ে মৃন্ময় সেরা। আমি জানতাম তোর মৃন্ময়কে পছন্দ হবে। এবার শামীমা কিছুটা নড়ে চড়ে বসলেন আর একটু শক্ত করে লতিফার হাত চেপে বললেন, আমাদের মৃন্ময়ের জন্য আমি তোর মেয়ে অদ্রিজাকে পছন্দ করেছি। যদি তুই চাস তাহলে খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলবো। এই ভয়টাই এতদিন পাচ্ছিলেন লতিফা। শামীমার মুখে বিয়ের কথা শুনেই সঙ্গে সঙ্গে তার হাত ছাড়িয়ে নিলেন লতিফা। তার মুখে বিরক্তি এবং ভয়ের ছাপ নিয়ে বলে, এটা হয় না, আমি রাজি না। লতিফার কথা শুনেই শামীমা যেন আসমান থেকে পড়ল। সে কোনোদিনও ভাবেনি এইভাবে তাকে রিজেক্ট করা হবে। মৃন্ময় তো ছেলে হিসেবে ভালো, তাহলে এমনটা বলছে কেন লতিফা? কিন্তু কেন লতিফা? ছেলে হিসেবে মৃন্ময় কি খারাপ? ঠিক তা না, আসলে অদ্রিজের বিয়ে আমি আগে ঠিক করে রেখেছি। নেক্সট উইকে অদ্রিজের বিয়ে। বিয়ে? কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমার বান্ধবী আরজুর ছেলে রনির সাথেই অদ্রিজের বিয়ে। আর বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করা হয়েছে। তুই কিছু মনে নিস না। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় শামীমা। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে, এটা আশা করেননি তিনি। আর অদ্রিজার প্রতি আলাদা মায়া বসে গেছে, তাই তাকে হারাতে চান না। শেষ পর্যন্ত নিজের ছেলের জন্য অদ্রিজাকে চেয়েছে। এখন কি শুনলেন তিনি? অদ্রিজা কি তাদের ভাগ্যে নেই? শামীমাকে চুপ থাকতে দেখে লতিফা সন্দেহের দৃষ্টিতে বলেন, নির্ময় বাবা কি জানে তুই অদ্রিজাকে তোর বাড়ির বউ করতে চাস? না, আমি তাকে কিছু বলিনি। আমি চেয়েছি আগে তোর সাথে কথা বলবো, তারপর তাকে জানাবো। লতিফা এবার একটা স্বস্তির শ্বাস ছাড়লেন। মৃন্ময় যদি অদ্রিজাকে বাড়ির বউ হিসেবে চাইতো, তবে যে কোনো মূল্যে আদায় করে নিত। উপর থেকে অদ্রিজা আর মিমিয়াকে আসতে দেখে স্বাভাবিক হলেন শামীমা আর লতিফা। শামীমা হঠাৎ করে রাশভারী গুমোট হয়ে গেছেন। এই বিশ্রী অনুভূতি যেন প্রকাশ করার মতো নয়। অদ্রিজা হাতে ব্যাগ নিয়ে দাঁড়ায় সবার সামনে। মিমিয়া এখনো নাক টেনে কাঁদছে। অদ্রিজা আলতো করে শামীমাকে ছুঁয়ে দিয়ে তার বুকে মাথা রাখল। শামীমা আঁকড়ে ধরলেন অদ্রিজাকে। তার নিঃশব্দে কান্নার চোখের পানি অদ্রিজার মাথায় টপটপ করে পড়ছে। অদ্রিজা নিজেও কাঁদছে। অভিমানী কণ্ঠে ফুপিয়ে কেঁদে অদ্রিজা বলে, আমাকে ভুলে যাবে না তো? তোকে ভুলা আমার জন্য বড্ড কঠিন রে মা। কতটা ভালোবাসি তোকে তুই কি বুঝিস কখনো? আমি তোমাদের অনেক মিস করবো আন্টি। আর কটা দিন থেকে গেলেই পারতি। অন্তত বিকেলের পর ফিরিস। এখন তো কিছু মুখে তুলিস নি। শামীমার কথায় চট করে তাড়াহুড়ো দেখিয়ে উত্তর দিলেন লতিফা। না না না, আমি রান্না করে এসেছি। এখানে আর আধা ঘন্টা অপেক্ষা করা যাবে না। আর্য আমার জন্য অপেক্ষা করছে। বুঝতেই পারছিস, আর্য অসুস্থ, বাসায় একা রেখে এসেছি। লতিফার কথায় ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় অদ্রিজা। জন্মের পর জ্ঞান হওয়ার পর থেকেই সে কোনোদিনও মায়ের হাতে রান্না খেয়েছে কিনা মনে পড়ছে না। আর আজ সবাইকে আদিক্ষেতা দেখাতে বলছে রান্না করেছে। এই মহিলাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দিলে মন্দ হয় না। অত্রি আপু আমাদের ছেড়ে চলে যাবে, কষ্ট লাগবে না তোমার? মিমিয়ার কথায় ধ্যান ভাঙে অদ্রিজার। শামীমাকে ছেড়ে মিমিয়াকে জড়িয়ে আবারও কেঁদে দেয়। দোতলার সিঁড়ির দিকে তাকিয়ে ভাবতে থাকে মৃন্ময়ের কথা। এই লোকটার সাথে কম স্মৃতি জড়িয়ে নেই তার। যাওয়ার আগে যদি আরেকটা বার দেখা পেত। বিদায় পর্বটা বড্ড কষ্টের। যার উপর হাজারটা অভিমান জমে থেকে বিদায়ের ক্ষণে তার প্রতি আরও গাঢ়ভাবে মনের প্রভাব ফেলে। তখন খারাপটা ভুলে শুধুমাত্র সুখের মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে থাকে। এ যেন এক মেঘ মল্লার ভালোবাসা। অদ্রিজার কাছে এখন ঠিক তেমনটাই লাগছে। বুকের ভেতরটায় কে যেন চাকু দিয়ে ফালাফালা করে দিচ্ছে। দুটি চোখে তৃষ্ণা জেগেছে ওই মানুষটাকে দেখার জন্যে। এই কয়েকদিন অদ্রিজা খুব কম সময়ে মৃন্ময়ের সাথে দেখা করেছে, তবুও ইচ্ছে করে দেখা করেনি। রাতে ডিনার বা হঠাৎ মুখোমুখি তাদের দেখা হতো, তবে তখন মৃন্ময়ের মুখে কোনো হাসি ছিল না। সবসময় মুখটাকে গম্ভীর করে রাখত। অদ্রিজা মিয়ার মাথাটা আগলে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। সঙ্গে সঙ্গে তার চোখে ভেসে ওঠে সেই দিনের কথা। তখন কি বলেছিলে জানো? তোমাকে কেমন লাগে তা বলার অধিকার আমার নেই। তুমি কি জানো তোমার উপরেই একমাত্র মৃন্ময় মেহরাবের অধিকার থাকবে? আর তোমাকে মোটেও বুড়ি লাগছে না অদ্রিজান। তোমাকে লাল টুকটুকে বউ লাগছে। ইচ্ছে করছে কোলে নিয়ে তোমায় একটা রুমে তালাবদ্ধ করে রাখি, কারণ তোমার সৌন্দর্য যেন আমার মাঝেই সীমাবদ্ধ থাকে। খবরদার, আমাদের বিয়ের আগে আর এইভাবে সাজবে না।
আমাকে খুন করতে তোমার এই একটু স্বাদই যথেষ্ট। অদ্রিজা ছাদের রেলিং এর সাথে একদম মিশে যায়। তার শরীর থরথর করে কাঁপছে। আজকের মৃন্ময়কে কেন যেন অন্যরকম লাগছে। অচেনা মৃন্ময়, যার চোখে নেই কোনো হিংস্রতা, দু চোখে যেন অন্যরকম নেশা। ছাদে থাকা ফুল গাছ থেকে একটা লাল টুকটুকে গোলাপ ফুল ছিঁড়ে মৃন্ময় অদ্রিজার কানে গুজে দেয়। এবার তোমায় পরিপূর্ণ লাগছে অদ্রিজান। অদ্রিজা ভাবনার জগৎ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চোখ খুলে। তার অনুভূতিরা থমকে গেছে। অদ্রিজান, কথাটা কতদিন হয়েছে মৃন্ময়ের মুখ থেকে শুনছে না অদ্রিজা। অদ্রিজা নিজে মৃন্ময়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, তবে আজ এত ভাবছে কেন? অদ্রিমা চল, দেরি হয়ে যাচ্ছে। লতিফার কথায় নড়ে ওঠে অদ্রিজা। হাতে ব্যাগ তুলে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির চৌকাঠ পেরোনোর সময় মনে মনে বলে, আল্লাহ পাপ কোনোদিনও ক্ষমা করে না মৃন্ময় মেহরাব। আপনার কালোবাজারি ব্যবসা, মানুষ হত্যা সবকিছুর বিচার একদিন পাবেন। যদি আপনি এই সবকিছু ছেড়ে তার মূলে আমায় চাইতেন, তবে ডানে বামে না তাকে আমি শুধু আপনার কাছে ছুটে আসতাম। ভালো থাকবেন আপনি। কিছুক্ষণ আগে একটা রোগীকে চেক আপ করে রিফ্রেশ হতে নিজের কেবিনের মস্ত বড় জানালাটার সামনে দাঁড়ায় মৃন্ময়। আজ তার কাছে একটা মেয়ে এসেছে, অদ্রিজার থেকেও 3 বা 4 বছরের বড়। মেয়েটার সিংসোফ্রেনিয়া। তখনই মৃন্ময়ের স্মৃতির ডায়েরির পাতা থেকে বেরিয়ে আসে অদ্রিজার সাথে মুহূর্তগুলো। অদ্রিজাকে সবার সামনে সাইকোসিসের রোগী বানিয়ে কিভাবে সবটা হ্যান্ডেল করেছিল, এইসব ভাবলে এখনো হাসি পায় মৃন্ময়ের। মেয়েটাকে পাগল বানাতে গিয়ে মৃন্ময় যে নিজেই পাগল হয়ে গেছে, সেটা কি কেউ জানে? না, জানে না। এই কয়েকটা দিন অদ্রিজাকে শুধু চোখ দিয়েই দেখে গেছে, কিন্তু তার সাথে একটু কথা বলার অবকাশ হয়নি। তখনই ভাইব্রেট শব্দে বেজে ওঠে মৃন্ময়ের ফোন। বস, হ্যাঁ বল। অদ্রিজা ম্যাম চলে গেছে বাড়ি থেকে, ওনার মা সাথে ছিল। সঙ্গে সঙ্গে মৃন্ময়ের বুকের ভেতরটায় খা খা করে ওঠে। কখন বের হয়েছে বাড়ি থেকে? এই তো 10 মিনিট হয়েছে। ওকে। টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মৃন্ময়। তার আগে তাকে আস্তানায় যেতে হবে। একজন মানুষের প্রাণ হয়তো কিছুক্ষণ পরেই মৃন্ময়ের নির্দেশে চলে যাবে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় শেষ বিকেল হয়ে যায়। ফ্রেশ হয়ে শামীমার রুমের সামনে গেলেই থমকে যায় মৃন্ময়। রাগিবের ঘাড়ে মাথা দিয়ে বিলাপ করে কাঁদছে শামীমা। মৃন্ময় আরেকটু কান পেতে দিলেই শুনতে পায়, অদ্রিকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না, বিশ্বাস করো। মেয়েটার জন্য আমার মায়া বসে গেছে। মিমিয়া সকালের পরে একটু দানা পানি মুখে তুলিনি। কি জাদু নিয়ে এসেছিল মেয়েটা। আহ শ্যামু, তুমি এবার থামো। তুমি চাইলে আমরা মৃন্ময়ের জন্য অন্য একটা মেয়ে নিয়ে আসবো, তার সাথে মৃন্ময়ের বিয়ে হবে। মেয়েটা সারা বাড়ি যখন আদ্রির মতো টই টই করবে, তখন এক মুহূর্তেই তুমি অদ্রিজার কথা ভুলে যাবে। না, আমার অদ্রিজা তো আর হবে না। আবারও ডুকরে কেঁদে ওঠে শামীমা। মৃন্ময়ের এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদের দিকে পা বাড়ায়। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে মিমিয়া। সে নিঃশব্দে কাঁদছে। মৃন্ময়ের উপস্থিতি টের পেলে দ্রুত দুই চোখ দুটো মুছে নেয়। কি রে মিমি, কাঁদছিস কেন? কই না তো ভাইয়া। আমার সাথে ফাজলামি হচ্ছে? তোর চোখ মুখ একদম ফোলা ফোলা। মিমিয়ার মাথা নিচু করে নেয়। কয়েক সেকেন্ড নীরব থেকে মৃন্ময়ের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি অদ্রিজা আপুকে ভালোবাসতে, তাই না? মিমিয়ার এমন প্রশ্নে ঘাবড়ে যায় মৃন্ময়। তবুও নিজেকে সামলে বলে, না, আমি মেয়েটাকে ভালোবাসি না। আর মৃন্ময় মেহরাবের ভালোবাসা কি এত সহজ নাকি যাকে তাকে দেবে? কিন্তু আমার দেখা মতে অদ্রিজা আপু ছাড়া কোনো মেয়ের এতটা কাছে তুমি যাওনি। অদ্রিজা আপু ছাড়া কোনো মেয়েকে তুমি সময় দাওনি। এগুলো কি ভালোবাসা না? না, এগুলো দায়িত্ব লতিফা আন্টি তার পাগল মেয়েটার দায়িত্ব দিয়েছে, আমি পালন করেছি। এই যা। আপুর বিয়ে ভাইয়া। এতক্ষণ নিজেকে সামলে রাখলো, এবার নড়ে চড়ে উঠে মৃন্ময়। বিয়ে কবে? নেক্সট উইক। ও ভালো। কিন্তু আমরা তো ভালো নেই। আমরা অদ্রিজা আপুকে সারা জীবনের জন্যই বাড়িতে চেয়েছিলাম, বাড়ির বউ করতে চেয়েছিলাম, কিন্তু লতিফা আন্টি মানলেন না। অদ্রিজা আপু নাকি আগের থেকেও বিয়ে ঠিক। আমাদের চাওয়াটা কি পূরণ হবে না? নিজের মায়ের আর বোনের কষ্ট দেখে মৃন্ময়ের মেজাজটাই বিগড়ে যায়। মৃন্ময় চাইলে এমন ব্যবস্থা করবে, আঙ্গুলের এক ইশারায় অদ্রিজা বিয়ে করতে রাজি হবে। কিন্তু তাতে কি ভালোবাসা পাওয়া যাবে? মিমিয়াকে চুপ থাকতে দেখে মৃন্ময় মিমিয়াকে বলে, তোর অদ্রিজা আপুর সাথে একটু মজা করি। কিভাবে? দেখ আমি কি করি। মৃন্ময় তার ফোন বের করে অন্য একটা সিম থেকে অদ্রিজাকে কল করে। কয়েকবার রিং হওয়ার পর অদ্রিজা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? মৃন্ময় আর মিমিয়া চুপ করে আছে। কোনো উত্তর না পেয়ে আবারও বলে, হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন?
মৃন্ময় পকেট থেকে রুমাল নিয়ে তার মুখে চেপে ধরে তারপর আদ্রিজাকে বলে, আমাকে ছেড়ে পালিয়ে গেলে কেন? 2 বছরের সংসার ছিল আমাদের। কি? এই কে আপনি? ভুল নাম্বারে কল দিয়েছেন। না, আমি ঠিক নাম্বারেই কল দিয়েছি। তুমি অদ্রিজা তাবাসসুম না? হ্যাঁ, কিন্তু ফিরে এসো আবারও। কি ভুল ছিল? কেন সংসারটা ভেঙে গেলে? 3 ঘন্টা সময় দিলাম, ফিরে না এলে তোমার বাড়ি গিয়ে উঠবো আমি। অদ্রিজা এবার বিরক্ত হয়ে যায়। এই কণ্ঠ, এই নাম্বার, সবকিছুতেই চিনতে পারছে না। কেউ যে ইচ্ছে করে মজা করছে তা বেশ ভালো করে বুঝতে পারছে সে। মৃন্ময়ের পাশে মিমিয়া মুখে হাত চেপে হাসছে। অদ্রিজাকে চুপ থাকতে দেখে মৃন্ময় আবারও বলে, কি গো, আসবে নাকি আমি যাব? আমার সংসারটা তোমায় ছাড়া কেমন খাঁ খাঁ করছে। অদ্রিজা বিরক্ত হয়ে এবার সবচেয়ে অবাক করা কাণ্ড করে বসে। সে একাধারে মৃন্ময়কে উদ্দেশ্য করে কয়েকটা বিশ্রী গালি দেয়। সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় মৃন্ময়। মিমিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখেছিস তোর অদ্রি আপু মোটেও ভালো না, কি বাজে ভাষায় গালি দিল আমাকে। তাতে কি, আমার আদ্রিজা আপু বেস্ট। মৃন্ময় ঠোঁট বাঁকিয়ে ডুবন্ত সূর্যটার দিকে তাকায়। তার বুকের ভেতরটায় চলছে উথাল পাতাল ঝড়। তুমি নামক অ্যালকোহলে আমরা নেশাক্ত, সেই নেশা কাটাতে একমাত্র তোমাকে চাই অদ্রিজান। ঘুমন্ত শহরটা জেগে উঠেছে সূর্যের প্রখর আলোতে। ফজরের আজানের কিছুক্ষণ পরে শুভ্র আলোতে ছেয়ে যায় ধরণী। সিএনজির বাতাসের গতিতে অদ্রিজার অবাধ্য চুলগুলো উঠছে। তার পাশে বসে আছে লতিফা, আরজু আর ড্রাইভারের সাথে রনি। নির্ঘুম চোখ দুটোতে তার ভীষণ জ্বালা করছে। বারবার স্মৃতির পাতা থেকে ভেসে আসছে এই তো কয়েকদিন আগের স্মৃতি। সিএনজির দরজা দিয়ে মাথা বের করে খেয়াল করে তাদের বাসায় এসে গেছে। দ্রুত হাতে নিজের ব্যাগটা নিয়ে নেমে যায় অদ্রিজা। সে এখন দাঁড়িয়ে আছে তাদের রাজশাহীর বাড়িটাতে। গতকাল মৃন্ময়দের বাড়ি থেকে আসার পর কেমন যেন অস্থির লাগছিল লতিফাকে। অদ্রিজা একবার প্রশ্ন করেছিল লতিফাকে, কিন্তু তিনি এড়িয়ে যান। হুট করে গতকাল সন্ধ্যায় বাসের টিকিট কেটে এনে সবাইকে যে যার ব্যাগ গোছাতে বলা হয়। রনি আর আরজু স্বাভাবিকভাবেই ব্যাগ গোছানো শুরু করে, কিন্তু অবাক হয়ে যায় অদ্রিজা। তার মায়ের কাছে অনেকবার জানতে চেয়েছে এখন কেন হুট করে তারা রাজশাহী যাবে, কিন্তু প্রত্যুত্তরে লতিফা অদ্রিজাকে উল্টাপাল্টা কয়েকটি কথা শুনিয়ে দিলেন। বিষয়টা যেন অদ্রিজার মাথার উপর দিয়ে গেল। কিছু না বলে চুপচাপ রেডি হয়ে রাতেই বাসে উঠে রাজশাহী চলে এলো। অদ্রিজার বুকের ভেতরটায় কেমন যেন ধরার ধরার শব্দ হচ্ছে। বারবার মনে পড়ছে মৃন্ময়ের কথা। অদ্রিমা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? ভিতরে চলে আয়। আরজুর কথা শুনে চমকে ওঠে অদ্রিজা। হ্যাঁ আন্টি, চলো। আর কতদিন আন্টি ডাকবি আমায়? আজ বাদে কাল ঠিকই মা বলে ডাকবি। আরজু দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। অদ্রিজা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। দ্রুত ব্যাগপত্র গুছিয়ে পাখা চালিয়ে বসলেন লতিফা। তার পাশে এসে বসে পড়ে আরজু। লতিফার ভয়ার্ত চেহারা দেখে আরজু মুখ বাঁকিয়ে বলে, কি রে, এখন ভয় পাচ্ছিস কেন? তুই তো এখন তোর এলাকায়, আর মিন্ননের পরিবারের কেউ জানবে না আমরা কালকেই রনি আর আদ্রিজার বিয়ে দিচ্ছি। তুই চিনিস না মৃন্ময়কে? সে যদি জানে আমরা তাদের রিজেক্ট করেছি তবে তুফান করে ছাড়বে। আমি জানি, কিন্তু তুই বলেছিস বিয়ে নেক্সট উইক। তারা এটাই জানে, কিন্তু বিয়ে যে কাজ সেটা তো আর জানে না। তুই নিশ্চিন্তে থাক। আর বিয়ের শাড়ির জন্য আমি রনিকে বলেছি আদ্রিজাকে নিয়ে যেন যায়। অদ্রিমা যে শাড়িটা পছন্দ করবে ঠিক সেই শাড়িটা যেন নেওয়া হয়। ওরা কি বেরিয়ে গেছে? না, এখনো বের হয়নি, যাবে কিছুক্ষণের মধ্যে। আর চুমকিকে বলে দিয়েছি বিয়ের কথা যেন এখন কাউকে না জানায়। আমরা পরিবারের কয়েকজন থাকবো শুধু, আর জানবো 2 পরিবার। ভালো করেছিস, কিছুটা নিশ্চিন্ত হলাম। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আজ চুমকি বুয়ের সাথে থেকেও নিজের নিঃসঙ্গতা দূর করতে পারছে না অদ্রিজা। নিজেকে কেমন যেন বেমানান লাগছে এই পরিবেশে। হঠাৎ করে সে অনুভব করে তার ঘাড়ে কেউ হাত রেখেছে আর তা বাজেভাবে স্পর্শ করছে। অদ্রিজা চমকে পেছনে ঘুরে তাকায় আর ছিটকে দূরে সরে যায়। আপনি এখানে কি করছেন রনি ভাই? কেন, এই রুমটা তো কাল থেকে আমার। আপনার মানে? কেন তুই জানিস না কাল আমাদের বিয়ে? বিয়ে? অস্পষ্ট স্বরে কথাটা বলে চুপ হয়ে যায় অদ্রিজা। 2 হাত দিয়ে মুখ ঢেকে কিছু একটা ভেবে ছুটে চলে যায় লতিফার রুমে। তাকে যেতে দেখে রনি বলে, আরে কই যাচ্ছিস? অদ্রিজা লতিফার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখলো তার মা আরজুর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। অদ্রিজা দ্রুত রুমে ঢুকে তার মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। মা, রনি ভাই এসব কি বলছে? কি বলেছে রনি?
আমাদের নাকি কাল বিয়ে? ও হ্যাঁ, তুমি রনির সাথে যাও আর যা যা প্রয়োজন শপিং করে এসো। অদ্রিজার মায়ের এমন উদাসীন ভাব দেখে রেগে যায় সে। মা, বিয়েটা কি ছেলে খেলা? তুমি বললে আর আমি করে নিব। তাছাড়া আমার এখন স্টাডি শেষ হয়নি। একদম উল্টোপাল্টা কথা বলবে না অদ্রি। রনির সাথে তোমার বিয়ে আগে থেকে ঠিক হয়েছে, এটা আর নতুন কি? এখন আশা করি ঢং করে বলবে না তোমার সময় চাই। সরি, আমি তোমাকে কোনো সময় দিতে পারছি না, কালকেই বিয়েটা হবে। আর এখন তুমি রনির সাথে শপিং এ যাবে, গেট লস। অদ্রিজা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। রাগে তার সারা শরীর কাঁপছে। নিজের রুমে গিয়ে বালিশ মুড়ে কাঁদতে নিলেই রনি হেঁচকা টেনে তাকে দাঁড় করায়। এই, এখন তোর কান্না দেখতো, আমার কান্নার টাইম নেই। দ্রুত চল, সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে দেখা করতে হবে। রনির ছোঁয়াগুলো যেন অদ্রিজার কাছে ঘৃণা লাগে। রনির হাতটা সরিয়ে দিয়ে দ্রুত আয়নার সামনে চুলটাকে আঁচড়ে ওড়না গায়ে জড়িয়ে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে পড়ে। রিকশায় অদ্রিজা চুপচাপ বসে আছে। হুট করে রনি তার কাঁধের উপর হাত তুলে দেয় আর বাহুটা শক্ত করে চেপে ধরে। সাথে সাথেই অদ্রিজার সারা শরীর ঘৃণায় গুলিয়ে ওঠে। তীর তীর করে রাগের মাথায় কাঁপতে থাকে তার ঠোঁট দুটো। এতটা নোংরা কেন এই লোকটার ছোঁয়া? বারবার রনির হাত সরাতে চাইলেও রনি আরও বাজেভাবে চেপে বসছে, তাই বাধ্য হয়ে সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করছে অদ্রিজা। হুট করেই তার মনে পড়ে মৃন্ময়ের কথা। কই, মৃন্ময়ের ছোঁয়াতে তো কোনো খারাপ ইঙ্গিত ছিল না, বরং মৃন্ময়ের কাছে বারবার নিজেকে নিরাপদ মনে হতো। কিন্তু এই ছেলের সাথে সারা জীবন কাটাবে কি করে অদ্রিজা? আজ আফসোস হচ্ছে, মৃন্ময়ের যদি এইসব কালো বাজারি ব্যবসা ছেড়ে দিত, তবে অদ্রিজা পেত বিশ্বস্ত একটি হাত আর মৃন্ময় পেত অসীম ভালোবাসা। একটি দোকানে বসে একের পর এক বিয়ের শাড়ি দেখেই চলেছে রনি। তাকে দেখে মনে হচ্ছে সে শুধু শাড়ি দেখতেই এসেছে, কিনতে আসেনি। প্রায় 40 মিনিট এই নাটকটা সহ্য করেছে অদ্রিজা, তবুও চুপচাপ দাঁতে দাঁত চেপে বসে আছে। কিরে অদ্রিজা, একটা শাড়িও আমার পছন্দ হচ্ছে না কেন? তুই একটা পছন্দ কর। পারবো না রনি ভাই, আপনি করেন। আমার মাথা গরম করিস না, এমন পরিস্থিতিতে ফেলবো না, লজ্জে এখানেই মরে যাবি। রনির বাজে কথা, বাজে ইঙ্গিতে অদ্রিজার কান্না পাচ্ছে। না চাইতেও একটা শাড়ি হাতে তুলে নেয়। রনি শাড়ির দামটা চেক করে অদ্রিজার দিকে কিরমির করে তাকায়। ৬,০০০ টাকার শাড়ি কিনবি? মগের মূল্য পেয়েছিস নাকি? এত শখ কেন বিয়েতে এত দামি শাড়ি পরা? আর বাই দ্য ওয়ে, শাড়িটা তো বেশিক্ষণ তোর গায়ে থাকবে না। রনির এমন নির্লজ্জ কথায় বাজে ইঙ্গিতে অদ্রিজার মন চাইছে গাড়ির নিচে পিষে মরতে। চারিদিকে একবার পরখ করে দেখে দোকানিরা তার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রনি আর দেরি না করে তাক থেকে একটা নর্মাল শাড়ি নামাতে বলে। আবারও শাড়িটার দাম চেক করে দেখে মাত্র ১৫৭০ টাকা। হ্যাঁ, এই শাড়িটা ঠিক। ভাই, আপনি প্যাকিং করুন। অদ্রিজার ছলছল চোখ দুটো ওড়না দিয়ে ঢেকে নেয়। তার বিয়ের নাকি এত অল্প টাকার শাড়ি? কই, তার মা তো রনির হাতে ৫০,০০০ টাকার বান্ডিল ধরিয়ে দেয়, আর তার জন্যে কেনা হয়েছে এত অল্প টাকার শাড়ি। অদ্রিজা রিকশায় ওঠার আগ মুহূর্তে রনি তার হাত চেপে বলে, খবরদার অদ্রিজা, আন্টি যেন জানে তুই এই শাড়িটা পছন্দ করেছিস। সত্যিটা তো জানলে তোর কি হবে অবস্থা, তুই জেনেও কুল পাবি না। রাগ দেখে অদ্রিজা দ্রুত রিকশায় উঠে বসে আর মনে মনে বলে, অদ্রিজা, তোমার জীবন বিসর্জন দিতে তুমি প্রস্তুত হও। পরের দিন সকালের পর থেকে মেহেরাব বাড়িতে মনমরা হয়ে বসে আছে সবাই। গত 2 দিন অদ্রিজার শোকে কাতর হয়ে ফলস্বরূপ শামীমা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। তার বিপি একদম লো। ডাক্তার চেক আপ করে চলে যায় কিছুক্ষণ আগে। মিমি আর মৃন্ময় শামীমার পাশে বসে আছে। রাগীব সারা রুম জুড়ে পায়চারি করছেন। তার স্ত্রীর অসুস্থতা তাকে পীড়া দিচ্ছে। অদ্রিজাকে কতবার ফোন করলাম, তার ফোন এখনো বন্ধ। দেখ তো মিমিয়া, আবার কল কর। শামীমার মুখে বারবার অদ্রিজার বিলাপ শুনে বিরক্ত হয়ে গেছেন রাগীব। তুমি নিজেই সুস্থ হও আগে, তারপর আদ্রিজার সাথে দেখা করবে। একটা মেয়ের জন্য এমন বোকামি কেউ করে? তুমি বুঝবে না, অদ্রিজা মাকে যে আমি কতটা ভালোবাসি সেটা শুধু আমি আর আমার আল্লাহ ভালো জানে। রাগীব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। মৃন্ময় মিমিয়াকে তার মায়ের পাশে বসতে বলে চলে যায়। অতিরিক্ত কান্নার ফলে মিমিয়ার শরীরও বড্ড খারাপ হয়ে গেছে। তার কেমন জ্বর জ্বর অনুভব হচ্ছে, কিন্তু অসুস্থ মায়ের সামনে নিজের অসুস্থতা প্রকাশ করছে না সে। মৃন্ময় প্যান্টের পকেটে হাত গুজে দিয়ে ভাবতে থাকে, কোন মায়ায় বেঁধেছ আমাদের অধিজান। তোমার মোহেতে পড়ে আমি দিন দিন ভেঙে চুরে যাচ্ছি। আমার বক্ষ জুড়ে তোমার শূন্যতা অনুভব করি। সবাইকে পাগল করার জন্য তুমি যথেষ্ট। আর আর পাগল না করে ছুটে চলে আসো না অদ্রিজা।
তোমার এই খনিটা যে তোমার অপেক্ষায় আছে। মৃন্ময় তার রুমে গিয়ে ফাহাদকে কল করে এবং দ্রুত ফাহাদকে তার রুমে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে ফাহাদ মৃন্ময়ের রুমে এসে হাজির হয়। বস, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, অদ্রিজার বিষয়টা আমাকে ভাবিয়ে তুলছে। কিন্তু বস, আপনি তো ম্যামকে মুক্তি দিয়েছেন। তোমার ম্যামকে আমি মুক্তি দিলেও তোমার ম্যাম কি আমাকে মুক্তি দিয়েছে? তা ঠিক। শামিমা ম্যাম আর মিমিয়া মনির তো অবস্থা বড্ড খারাপ। তারা তো অদ্রিজার নামই অজ্ঞান। তাই তো ভাবছি। এদিকে অদ্রিজার বিয়ে ঠিক নেক্সট উইকে। আবার আম্মু অদ্রিজাকে চাইছে। আম্মুর শরীরটাও একদম খারাপ। ডাক্তার বলল যেন দেখে রাখি। এখন আমি কি করব? ফাহাদ কিছুক্ষণ ভাবলো। বস, আপনি ম্যামকে এই বাড়িতে আসতে বলুন, জাস্ট শামিমা ম্যামকে দেখার জন্য। সেই চেষ্টাও আমি বাদ রাখিনি। কারো ফোন রিসিভ করছে না। সবচেয়ে বড় কথা, অদ্রিজার বাসায় তালা ঝুলছে। তাহলে তারা কোথায় গেল? ফাহাদ এবার চট করে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে। বস, এইসব কিছু লতিফা ম্যামের কারসাজি। লতিফা ম্যাম আপনাকে ভালো করেই চেনেন। তিনি চান না আপনার সাথে ম্যামের বিয়ে হোক, তাই হয়তো রাজশাহী চলে গেছেন। আর অদ্রিজা ম্যামের বিয়েটাও সেখানেই হবে, হয়তো অতি দ্রুত। ফাহাদের কথাটা মৃন্ময়ের পছন্দ হলো। সে বাঁকা হেসে বলে, কিরে ফাহাদ, আমার সাথে থেকে একদম আমার মতো বুদ্ধি হয়ে গেছে তোর। কি যে বলেন বস, আমরা কিন্তু চুমকি আপনাকে ফোন করতে পারি, কারণ বর্তমানে তিনি আমাদের সাথে জিম্মায় আছেন। গুড জব। দ্রুত ফোন লাগা আর অদ্রিজার হবু বর সম্পর্কে ডিটেলস দিতে বল। আর অদ্রিজা কি বিয়েতে রাজি আছে কিনা সেটাও খোঁজ নে। ওকে বস। ফাহাদ চলে যায় বারান্দায়। মৃন্ময় দাঁড়িয়ে আবারও পকেটে হাত দিয়ে একটা শয়তানি হাসি দিয়ে মিররের সামনে দাঁড়ায়। আগেই বলেছিলাম অদ্রিজান, পৃথিবীতে আমি দুইজন নারীর প্রতি উইক। একজন আমার মা, আরেকজন আমার বোন মিমিয়া। সেই দুইজন যখন তোমায় একসাথে চাইছে আর আমার মায়ের জীবন মরণের প্রশ্ন হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে আমার খাঁচায় ধরা দিতেই হবে। তুমি রাজি হও আর না হও, তোমার মা তো রাজি হবে এই মৃন্ময় মেহরাবকে জামাই বানাতে। বাকি খেলাটা না হয় আমি খেলবো। এদিকে রুমের দরজা আটকে বিলাপ দিয়ে কাটছে অদ্রিজা। সে কিছুতেই বিয়েটা করবে না। গত রাতে একটু প্রতিবাদ করায় তারা তার ফোনটা কেড়ে নিয়ে যায়। উপহার হিসেবে 3-4টা চর তার গালে পড়ে। কিছুক্ষণ পরে হয়তো তাকে তৈরি হতে বলবে। এখন সে পালাতে চাইছে, কিন্তু পালানোর মতো কোনো রাস্তা পাচ্ছে না। চারিদিকে চোখ বুলিয়ে দড়ি খুঁজতে থাকে। আজকে সে গলায় ফাঁস দেবে। এমন একটা বাজে মানুষকে বিয়ে করার চাইতেও মৃত্যু 1000 গুণে ভালো। অদ্রিজা যখনই চেয়ারের উপর দাঁড়াবে তখনই অদ্রিজা খুলে ভেতরে ঢুকে লতিফা। অদ্রিজা দ্রুত চেয়ারটা সরিয়ে নেয়। অদ্রি, এই নাও, শাড়িটা পরে নাও, কাজে চলে আসবে কিছুক্ষণ পর। অদ্রিজা তার মায়ের 2 হাত জড়িয়ে ধরে। আম্মু, আম্মু, আমায় ছেড়ে দাও প্লিজ আম্মু। এই রনি একদম ভালো না। আমি রনির সাথে থাকতে পারবো না। কে ভালো আর কে ভালো না আমার ভালো করেই জানা আছে। ওই বাড়ির ছেলের প্রতি লোভ বসে গেছে তোর, তাই না? এসব বাদ দিয়ে চুপচাপ রেডি হয়ে নে। অদ্রিজা অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। কি বলছেন তিনি? কি রে, কথা কানে যায় না? দ্রুত রেডি হ। অদ্রিজা আবারও তার মায়ের পা চেপে বসে। আম্মু, আমি বিয়ে করব না আম্মু। এই ছেলে ছাড়া তুমি যার সাথে ইচ্ছে বিয়ে দাও, এই ছেলেকে আমি বিয়ে করব না। লতিফা আবার অদ্রিজা চুল টেনে বসার ঘরে নিয়ে যায়। সেখানে রনি তার মায়ের সাথে কথা বলছে। অদ্রিজা চুলের ব্যথায় কুঁকড়ে উঠেছে। রনি, এই মেয়ের ব্যবস্থা তুমি করো। দেখো, এখন বলছে বিয়ে করবে না। বিয়ে করবে না মানে? কিরে, হঠাৎ কি হয়েছে তোর? আমার ওপর কথা বলে সাহস হয় কি করে তোর? রনি ভাই, আমি আপনাকে বিয়ে করব না। এটাই আমার ফাইনাল ডিসিশন। সঙ্গে সঙ্গে রনি অদ্রিজার গালে চড় লাগায় আর জোরে একটা ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে অদ্রিজা হুমড়ি খেয়ে পড়ি ডাইনিং টেবিলের উপর। সেখানে থাকা কাচের থালা বাসন ভেঙে বিশ্রীভাবে অদ্রিজার ডান হাতে কাজ ঢুকে যায়। অদ্রিজার হাত দেখে আটকে উঠে লতিফা, আরজু এবং রনি। অদ্রিজার কাছে দ্রুত ছুটে আসে চুমকি। ভয়ে তার সারা শরীর কাটা দিয়ে ওঠে। বস, খবর নেওয়া শেষ। কি বলছে চুমকিবু? প্রথমত ছেলেটা ভালো না, আর অদ্রিজা ম্যাম বিয়েতে রাজি না। কাল রাত থেকেই ম্যামের ওপর অত্যাচার চলছে। কি? আমার অদ্রিজার গায়ে হাত তুলেছে? ইয়েস বস। এখন আমরা কি করব? ভেবে দেখি বিয়েটা করব কিনা। কাটা হাতটার অসহ্য ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করছে অদ্রিজা। অদ্রিজার এমন পরিস্থিতিতে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। চুমকি আল্লাহ গো বলে চিৎকার দিয়ে দ্রুত অদ্রিজাকে জড়িয়ে ধরে, কিন্তু অদ্রিজা আলতো ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়।
লতিফা দ্রুত এগিয়ে এলে ঘৃণা ভরা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় অদ্রিজা। তারপর পিলপিল পায়ে রুমে এসে ধড়াম করে রুমের দরজা বন্ধ করে দেয়। হাত থেকে টপটপ করে রক্ত তার পুরো জামাটায় ছেয়ে যায়। দাঁতে দাঁত চেপে দরজায় পিঠ ঠেকিয়ে কাঁদতে থাকে। চুমকি দরজায় একের পর এক কড়াঘাত করে যাচ্ছে, কিন্তু অদ্রিজা দরজা খোলার নাম নিচ্ছে না। অত্রি, দরজা খোল। আমার সাথে তোর কোনো ঝগড়া নেই, তাহলে তুই তোর চুমকিবুর কথায় দরজা খুলছিস না কেন? তুমি যাও চুমকিবু, আমাকে একটু একা থাকতে দাও। পাগল হয়েছিস তুই? এইভাবে আর কিছুক্ষণ রক্ত পড়লে তুই জ্ঞান হারাবি। দেখি দরজা খোল, আমি শুধু ব্যান্ডেজ করে দিব। মা, আমার কথা শোন। তোমাকে যেতে বলেছি আমি, তুমি যাচ্ছ না কেন? আমার কসম, তুই দরজা খোল। অদ্রিজা চোখ খুলে লক্ষ্য করে টাইলসে রক্তের ছিটে পড়ে আছে। তার জামা এবার জুবুথুবু হয়ে গেছে, আর 5 মিনিট থাকলে নির্ঘাত জ্ঞান হারাবে। তাই বাধ্য হয়ে দরজা খুলল অদ্রিজা। চুমকি রুমে হুড়মুড় করে ঘরে ঢুকে চমকে যায়। বড্ড বাজে অবস্থা। চুমকি দ্রুত টিস্যু, গজকাপড়, ওষুধ নিয়ে অদ্রিজার পাশে বসে বিলাপ দিয়ে কাঁদতে কাঁদতে বলে, হীরা ছেড়ে তুমি তামায় হাত দিয়েছ, এই অবস্থা তো তোমার হবেই। তোমার মতো জন্মের বোকামে আমি আর দেখিনি। কি করে পারলে এমন একটা গাঁজাখোরকে বিয়ে করতে রাজি হতে? ছি, তোমার ধিক্কার দিলাম। হিরেটা আসার অপেক্ষায় আমি বলে দিব যে তার রাজ্যের রানীকে আঘাত দিয়েছে, ভীষণ আঘাত দিয়েছে। অদ্রিজা পিটপিট চোখ করে তাকিয়ে আছে চুমকির দিকে। সে কি বলছে এসব? আর রাজপুত্র হীরা? অদ্রিজার চোখে বুঝে আসছে। ঢোক গিলে সে বলে, আমি আর তাকিয়ে থাকতে পারছি না চুমকিবু, আমার চোখ বুজে আসছে। তোমার জ্ঞান যাবে না কি আমার যাবে? কাল রাতে থেকে এই সন্ধ্যা পর্যন্ত কিছু মুখে দিয়েছো তুমি, এখন আবার এত রক্ত ঝরলো। নিঃশ্বাস যে আছে এটাই তোমার বড় কথা। অদ্রিজার জ্ঞান আর বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক সেকেন্ডে চুমকির কোলে ধপ করে পড়ল। তখনই দরজার ওপাশে ভেসে আসে লতিফার উদ্বিগ্ন কণ্ঠ। চুমকি সদর দরজাটা লাগিয়ে দে, বাগানবাড়িতে শুনলাম সন্ত্রাসীরা হামলা করেছে, আমরা গেলাম। লতিফার কথা শোনার পরে চুমকির মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। তারা এসেছে, আমি জানতাম তারা আসবে। মৃন্ময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে সে আর ফাহাদ তার কিছু গার্ড ঢাকা থেকে বিমানে যাতায়াতে দ্রুত রাজশাহী আসে। তার ইশারায় বাগানবাড়িটার জানালা দরজাগুলো ভাঙা হচ্ছে। সামনের উঠানে টায়ার আগুন জ্বালিয়ে দিয়েছে। এলাকার মানুষ হুমড়ি খেয়ে পড়েছে দেখার জন্য, কিন্তু গার্ডরা তাদের ব্যারিকেড দিয়ে রেখেছে। ফাহাদ মোটা অঙ্কের টাকা দিয়ে পুলিশকে দমিয়ে রেখেছে। এখন শুধু অপেক্ষা লতিফার আগমনের। আরও 10 মিনিট পর লতিফা, আরজু, রনি হাজির হয় বাগানবাড়িতে। বাগানবাড়ির অবস্থা দেখেই তারা আতঙ্কিত হয়ে যায়। দ্রুত এগিয়ে আসলেই মৃন্ময়কে চোখে পড়ে। সঙ্গে সঙ্গে লতিফার অন্তরাত্মা কেঁপে ওঠে। লতিফাকে দেখে মৃন্ময় ঠোঁটে শয়তানি হাসি ঝুলিয়ে বলে, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। মৃন্ময়ের মুখে শাশুড়ি ডাকটা শুনে অবাক হয়ে যায় তিনজনেই। কি বলছো তুমি মৃন্ময়? আর এখানে এসব ঝামেলা পাকানোর কারণটাই বা কি? ভুল কিছু বলিনি আম্মা, আর কয়েক ঘন্টা পরেই আমাদের সম্পর্ক বদলে যাবে। ফাহাদ একটা বাংলা গান আছে যে, ধুর আমি তো ভুলে গেলাম। বস, আমার মনে আছে গানটা। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। ফাহাদের গানের টান দেখে লতিফা রেগে যায়। সঙ্গে সঙ্গে রেগে চিৎকার দিয়ে বলে, শাট আপ। লতিফা চিৎকারে থতমত খেয়ে যায় ফাহাদ। শাশুড়ি আম্মা চটে যাচ্ছেন কেন? যা বলছিলাম, এখানে কিছু দলিল আছে, আর দলিলে স্পষ্ট লেখা আছে এই বাগান বাড়ি মৃন্ময় মেহরাব কোটি টাকার বিনিময়ে আপনার কাছ থেকে কিনে নিয়েছে। তাই এখন এই বাড়ি ভাঙা হবে, তারপর আমি আমার ইচ্ছে মতো কাজ করব। মিথ্যা কথা, এবারে আমি কারো কাছেই বিক্রি করিনি। সেই কথা শুধু আপনি আর আমি জানি আম্মা, আর কেউ জানে না। কিন্তু আপনি গলা ফাটালেও কাউকে বিশ্বাস করাতে পারবেন না এটা আপনার। এসব কেন করছো তুমি? কি চাও? আমার সোজা হিসেব, আমার কিচ্ছু চাই না, আমার অদ্রিজানকে চাই। পকেটে হাত গুজে মৃন্ময়ের মুখে অদ্রিজার কথা শুনে রেগে যায় রনি। সঙ্গে সঙ্গে মৃন্ময়ের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই আমার অদ্রিজার দিকে চোখ দিলে ওই চোখ রাখতো না, সোজা খেলে দেব। রনির কথা শুনে মৃন্ময় বাঁকা হাসলো। তার চোখের ইশারা একজন গার্ড এসে রনির হাতে চাকু দিয়ে একটা পোজ দেয়। তৎক্ষণাৎ রনি তার হাত সরিয়ে নেয় আর অন্য হাত দিয়ে চেপে আর্তনাদ করে। আর্য ছুটে জড়িয়ে ধরে তার ছেলেকে। লতিফা তড়িৎ গতিতে মৃন্ময়ের দিকে তাকায়।
শাশুড়ি আম্মা, আপনার জামাইকে দুর্বল ভাববেন না। আর আপনি জানেন আপনার জামাই কেমন। আমার মেয়েকে তোমার কাছে কোনো দিনও বিয়ে দেব না। তোমার মতো একটা সন্ত্রাসের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের সর্বনাশ ডেকে আনতে চাই না। ও রিয়েলি? কার সাথে বিয়ে দিচ্ছেন তবে? আপনি ভাববেন না আপনার সাথের গন্ডমূর্খদের খবর আমি রাখি না। রনি একটি ধর্ষক আর একটি মার্ডার কেসের আসামি, কিন্তু দেখুন ঠিকই জেলের বাইরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। আমি চাইলে এক তুড়িতে সেই কেস আবারও নাড়িয়ে দিতে পারি। রনি আর্য লতিফা এবার ভয়ে নড়ে ওঠে। লতিফা দাঁতে দাঁত চেপে বলে, যত যাই হোক, আমি আমার মেয়ের বিয়ে তোমার মতো একটা পাগলের সাথে দেব না। তোমাকে আমি ভালো করেই চিনি। আমার সামনেই তুমি একে একে দুজন মানুষকে মারার নির্দেশ দিয়েছিলে, আর সেইক্ষণ তুমি স্বাভাবিকভাবেই দেখছিলে। আর যাই হোক, কোনো স্বাভাবিক মানুষ এমন ধৈর্য ধরে অন্যের হত্যাকাণ্ড দেখতে পারে না। লতিফার কথায় কিঞ্চিত হাসলো মৃন্ময়। লতিফার কানের সামনে ফিসফিস করে মৃন্ময় বলে, যত যাই বলুন শাশুড়ি আম্মা, আমরা কিন্তু এক জাত। লতিফা এবার আরো তেতে উঠে রাগ দেখিয়ে বলে, শোনো ছেলে, তোমার আশা পূরণ হবে না। আমার মেয়ের আশা ছেড়ে দাও। তোমার মা যেন আমার মেয়ের পিছনে পাগলা কুত্তার মতো পড়েছে। চুপ। মৃন্ময়ের ধমকে কেঁপে উঠে পাশে থাকা সবাই। আপনার মেয়েকে এক তুড়িতেই আমি বিয়ে করতে পারি, কিন্তু আমি চাই বিয়েটা হবে আপনার কথায়। মানে আপনার মেয়ে জানবে এই বিয়েতে আপনার মেয়ে জানবে এই বিয়েতে আপনার সম্মতি আছে। আর যদি আমি রাজি না হই? আপনি ভুলে যাবেন না আপনি একজন সরকারি সাধারণ ডাক্তার, কিন্তু এই সাধারণের মাঝে যে আপনি অসাধারণ কাজটাই করে বসলেন তার প্রমাণ আমার কাছে আছে। মানে? হাসপাতালে ড্রাগস সাপ্লাই করেন ওষুধের মাধ্যমে, ওষুধের গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে ড্রাগস সাপ্লাই করেন। আর আপনার এইসব কারসাজি আমি নিজেই ধরেছিলাম। তারপর আপনি আমার সাথে হাত মেলান, আমার সাথে চুক্তিতে 8 মাস কাজ করেন, তারপর অবশ্য ছেড়ে দেন। তবে আসলে কি ছেড়ে দিয়েছেন? লুকিয়ে লুকিয়ে আপনার কারবারি এখনো চলছে। আমি সবটা জানি, কিন্তু চুপ ছিলাম। আমার বাড়িতে সেদিন আপনাকে দেখে আমরা বাপ বেটা দুজনেই অবাক হই, কিন্তু তার থেকেও বেশি অবাক হন আপনি। আমার সামনে আপনি বারবার কথা গুলিয়ে ফেলছিলেন। বিষয়টা আমি বেশ ভালো করেই উপভোগ করেছিলাম। এদিকে আপনি না পারছেন আপনার মেয়েকে বাঘের ডেরায় রেখে যেতে, না পারছেন নিয়ে যেতে। আপনি আবার আপনার মেয়েকে আমার কাছে পড়ানোর জন্য বায়না শুরু করলেন। স্ট্রেঞ্জ। আসলে কি জানেন, আমি কখনো ভাবিনি এমন একটা পরিবারে এমন সরল সোজা মিষ্টি একটা মেয়ে আছে। বিষয়টা অদ্ভুত। আচ্ছা যাই হোক, আমার হাতে সময় নেই। আমার মা অপেক্ষা করছে তার বাড়ির বউয়ের জন্য। লতিফা এবার নড়ে চড়ে ওঠে। ওড়না দিয়ে কপালের ঘাম আলতো করে মুছে নেয়। মৃন্ময় গার্ডদের ইশারা করে। অবিলম্বে তারা এসে দ্রুত রনির কপালে বন্দুক তাক করে। আপনার কাছে 2টা অপশন শাশুড়ি আম্মা, হয় আপনি মেয়ের বিয়ে দেবেন, না হয় আমি আপনাদের 3 জনকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করব। বুঝতেই পারছেন, আপনারা 2 জনের সমান আসামি, আর রনি তো দাগি আসামি। লতিফা ঘাড় ঘুরিয়ে আরজুর দিকে তাকায়। আরজু এগিয়ে এসে লতিফাকে টেনে এনে বলে, ওই মেয়ে চুলাই যাক, তুই আমাদের বাঁচার ব্যবস্থা কর। দেখ, আমরা জেলে গেলে মৃন্ময় ঠিকই অদ্রিজাকে বিয়ে করে নেবে। তার থেকে ভালো অদ্রিজাকে মৃন্ময়ের সাথে দিয়ে দে। লতিফা কিছু একটা ভাবলো, তারপর মৃন্ময়ের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকায়। মৃন্ময় লতিফার ইশারা বুঝতে পেরে চোখ থেকে চশমা খুলে বলে, শাশুড়ি আম্মা, আমাকে কি জামাই বানাবেন নাকি? ঘাড় কাত করে। আমি রাজি। লতিফার কথা শুনে ফাহাদের ঠোঁটের কোণে ভেসে আসে তৃপ্তির হাসি। পিটপিট করে চোখ খুলতেই নিজের অবস্থান বোঝার চেষ্টা করছে অদ্রিজা। পাশে তাকিয়ে দেখে চুমকি তার চোখে মুখে পানির ছিটকা দিয়েই যাচ্ছে। আর কত পানি দেবে? এবার না হয় গ্লাসের সব পানি আমার মুখে ঢেলে দাও। কথাটা বেশ রেগেই বলল অদ্রিজা। যখনই বিছানা থেকে উঠতে যাবে ঠিক তখনই ডান হাতে চাপ পড়লে করে শব্দ করে উঠে সে। তড়িঘড়ি করে চুমকি তাকে উঠে বসায়। একটা কিছু খেয়ে নে মা, তোর জামাটা পাল্টাতে হবে। দেখ, রক্তে দাগ লেগে আছে। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি যাও এখান থেকে। তা বললে তো হবে না। নে, হা কর, তোর পছন্দের খিচুড়ি করেছি, একটু খেয়ে নে।
শরীরে কোনো বল না থাকে, ইচ্ছা না থাকা সত্ত্বেও হা করে খেয়ে নেয় অদ্রিজা। খাওয়া শেষে গরম গরম এক গ্লাস দুধ খেয়ে ফ্রেশ হতে চলে যায়। এক মুহূর্তের জন্য সে ভুলে গেছিল তার আজ বিয়ে। দ্রুত ওয়াশরুম থেকে বের হলে সে অবাক হয়ে যায়। রুমে দুটো মেয়ে বসে আছে, সারা বিছানায় অনেকগুলো শপিং ব্যাগ এবং একটা ট্রলি ব্যাগ, কিন্তু আশেপাশে চুমকি বা লতিফার দেখা নেই। ম্যাম, দ্রুত আসুন, সময় খুব কম। একটা মেয়ের কথায় ধ্যান ভাঙে অদ্রিজার। তাদের দেখে বুঝতে বাকি নেই এরা বিউটি পার্লারের লোক। আপনারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন। আমি কোনো বিয়ের সাজ সাজতে পারবো না। কিন্তু ম্যাম, আমরা স্যারের নির্দেশে এসেছি। অদ্রিজা কিছু বলার আগে হুড়মুড় করে রুমে ঢুকে চুমকি। অদ্রিজার এক হাত টেনে নিয়ে বলে, দেখ অদ্রিজা, যা ভাগ্যে আছে তাই হবে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারবে না। তুই চুপচাপ রেডি হয়ে নে। তুমি আমায় এই কথা বলছো চুমকিবু? হ্যাঁ, আমি বলছি, তুই চুপচাপ রেডি হ। বেশ, তুমি যখন বলছো তখন আমি আগুনে ঝাঁপ দিতেও রাজি। অদ্রিজা দ্রুত দাঁড়ায় মেয়েগুলোর সামনে। আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় অদ্রিজা। আয়নার প্রতিবিম্বে এই পরীটাকে, এটা কি সে নিজে? এত সুন্দর লাগছে কেন তাকে? যেন একটা হুড়পড়ি। নিজের প্রশংসা মনে মনে নিজে করে আবারও চোখ নামিয়ে নেয় অদ্রিজা। তবে মনে মনে সন্দেহের বাতি জ্বলছে। তার পরনে সাদা ক্রিম আর হালকা গোলাপি রঙের একটা লেহেঙ্গা। হালকা গোলাপি রঙের জমিনের উপর সাদা কালারের কাজ সারা লেহেঙ্গা জুড়ে। পুরো লেহেঙ্গাটায় রাজকীয় ভাব। এই লেহেঙ্গা কে কিনেছে? রনি, আরজু নাকি লতিফা? অদ্রিজার জানা মতে এত দামি লেহেঙ্গা কোনো দিনও লতিফা কিনবে না, কারণ অদ্রিজার বিষয়ে সবসময় হিসেব করেই টাকা খরচ করে লতিফা। সবচেয়ে অবাক করার বিষয় হলো তার গলায় চকচক করছে একটা ডায়মন্ডের নেকলেস, হাতে ডায়মন্ডের ব্রেসলেট, নাকে নোসপিনটাও ডায়মন্ডের। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। গলায়, কানে, হাতে লেহেঙ্গার সাথে ম্যাচ করে ভারী জুয়েলারি। এইসব কিছু অদ্রিজার কাছে স্বপ্ন লাগছে। রাগের মাথায় চুমকিকে আজ জিজ্ঞাসা করেনি এইগুলো কি সত্যি তার মায়ের কেনা। অনেকক্ষণ থেকে লতিফা, আরজু আর রনিকে দেখছে না অদ্রিজা। বুকের ভেতরটায় কেমন যেন খা খা করছে। আজকে তার জীবনের ইতি ঘটবে, বিয়ে হবে একটা ভণ্ড ছেলের সাথে। চোখ বন্ধ করে আরও একবার দীর্ঘশ্বাস নেয় সে, কিন্তু তখনই চোখ জুড়ে ভেসে আসে মৃন্ময়ের শ্বেত মাদক চাহনির চোখ দুটো। সঙ্গে সঙ্গে চোখ খুলে হু হু করে কেঁদে দেয়। অদ্রিজার কান্না দেখে পার্লারের মেয়েরা ঘাবড়ে যায়। সাজানো শুরু থেকে নন স্টপ কেঁদে গেছে। চুমকির ধমকের সাথে প্রায় 20 মিনিট চুপ ছিল, কিন্তু এখন আবার কান্না শুরু। ম্যাম, আপনি কাঁদবেন না প্লিজ। আপনার কান্নার ফলে সাজ নষ্ট হলে স্যার আমাদের আস্ত গিলে খাবেন। অদ্রিজা মেয়ে দুটোর দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে, যেন সে পারলে নিজেই মেয়ে দুটোকে গিলে খেত। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে চুমকি। অদ্রি, চল, তোর ডাক পড়েছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও চুমকির সাথে পা বাড়ায়। লিভিং রুমে এসে মাথা নিচু করে আছে। চুমকি যেখানে বসতে বলে ঠিক সেখানে চুপচাপ বসে যায় অদ্রিজা। ঠোঁটে ঠোঁট চেপে কান্না দমিয়ে রাখছে সে, কিছুতেই কান্না থামছে না। কাজে এসে অদ্রিজার পাশে বসে তাকে কবুল বলতে বলে নিঃশব্দে কেঁদে যায়। তখনই লতিফা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দেয়। নানান ছলবাহনায় 5 মিনিটের মধ্যে অদ্রিজা কবুল বলে দেয়। একটু পর যখন অদ্রিজার পাশে বসে বরকে কবুল বলতে বলা হয়, তখন কোনো ভনিতা ছাড়াই বর বলে। ভয়েসটা শুনে চমকে যায় অদ্রিজা। তড়িৎ গতিতে পাশে তাকিয়ে মৃন্ময়কে দেখেই আপনা আপনি মুখ হা হয়ে যায় তার। আর মৃন্ময়ের হাবভাব এমন ছিল, এটা যেন হওয়ারই কথা ছিল। সে খুব স্বাভাবিক। কাজে এই সরে গেলে মৃন্ময় অদ্রিজাকে উদ্দেশ্য করে বলে, মুখটা অফ করো বউ, মশা ঢুকে যাবে। আর আমায় দেখার অনেক সময় আছে, এখন গিলে খেতে হবে না। মৃন্ময়ের ঠোঁট জুড়ে শয়তানি হাসি, আর অদ্রিজা এখনো তাকিয়ে আছে অবাক হয়ে। এটা কি ভ্রম নাকি সত্য? অনুভূতিরা যেন তার থমকে গেছে। ঠান্ডা বাতাসে জমে যাচ্ছে অদ্রিজা, তবুও গাড়ির জানালা দিয়ে অন্ধকার শহরটা দেখে যাচ্ছে এক মনে। কিছু ঘন্টা আগেই প্লেন ল্যান্ড করে ঢাকা এয়ারপোর্টে। সব ফর্মালিটি শেষে গাড়ি করে মেয়েরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। ড্রাইভিং সিটের পাশে বসে আছে ফাহাদ, পেছনে অদ্রিজার মৃন্ময়। মৃন্ময় এক দৃষ্টিতে ব্যান্ডেজ মোড়ানো অদ্রিজার হাতের দিকে তাকিয়ে আছে। বিষয়টা অদ্রিজার চোখ এড়ায়নি। মৃন্ময়ের সাথে এখনো কোনো কথা হয়নি তার। মৃন্ময়ের এমন তাকানো দেখে অদ্রিজা তার দোপাট্টা দিয়ে ব্যান্ডেজ মোড়ানো হাতটা আড়াল করে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মৃন্ময় তার দৃষ্টি সরিয়ে নেয়। বাইরের শহরটার দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমার হাতের দিকে তাকালে আমার ভেতরটা দুপুরে মুছড়ে যায় অদ্রিজান। ওই জানোয়ারটা তোমায় আঘাত দিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। যারা যারা তোমায় কষ্ট দেবে প্রত্যেকটা মানুষকে ঠিক ততটাই শাস্তি পেতে হবে। রনির শাস্তি রনি পেয়ে গেছে। আমার গার্ডরা তার 2 হাত মুছড়ে দিয়েছে, ছুরি দিয়ে 2 হাত ফালা ফালা করে দিয়েছে। তোমাকে দেয়া শাস্তির থেকেও তাকে দ্বিগুণ শাস্তি উপহার দিয়েছি আমি। আরও কিছু মুহূর্ত কেটে গাড়ি পৌঁছে যায় মেহেরাব বাড়িতে।
সময়টা মধ্যরাত, হয়তো 3টা বা তার বেশি। অদ্রিজার বুকের ভেতরটায় কেউ যেন ড্রাম বাজাচ্ছে, তার হার্ট জোরে জোরে বিট করছে। ভয়ে অদ্রিজার গলা শুকিয়ে কাট। গাড়িতে এসি থাকা সত্ত্বেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। শামীমা কি তাকে মেনে নিবে? আর রাগীব, সে কি বলবে? মিমিয়া কি তাকে আগের মতোই ভালোবাসবে নাকি ঘৃণা করবে? অপবাদ দেওয়া হবে মৃন্ময়ের মাথাটা সে চিবিয়ে খেয়েছে, কিন্তু মৃন্ময় তো তাকে মুক্তি দিয়েছিল, এখন আবার ঘটা করে বিয়ে করলো কেন? অদ্রিজার মাথায় সব প্রশ্ন মৃন্ময়কে দেখার পর থেকে ঘুরছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। এদিকে মৃন্ময় কোনো কথা বলছে না তার সাথে, শুধু আর চোখে তাকে গিলে খাচ্ছে। বিষয়টা বড্ড অসহ্যকর লাগছে অদ্রিজার কাছে। মৃন্ময় গাড়ি থেকে নামলে চমকে যায়। পুরো বাড়ি বাগানটায় নিয়ন বাতি, ছোট ছোট বিভিন্ন ধরনের লাইট দ্বারা সাজানো। মৃন্ময়কে এগিয়ে আসতে দেখে পথ আটকে ধরে ফাহাদ। কোথায় যাচ্ছেন বস? ম্যামকে আনতে? আর আমি কত কষ্ট করে রাজশাহী থাকাকালীন গার্ডদের সাহায্য সবটা অ্যারেঞ্জ করেছি, ভিডিও ম্যানকে খবর দিয়েছি অদ্রিজা ম্যামকে আগমন ভিডিও করা হবে, আর আপনি কি না বেরসিকের মতো সোজা হেঁটে চলে যাচ্ছেন? মৃন্ময় চোখ গরম করে ফাহাদের দিকে তাকায়। ফাহাদ কাচুমাচু হয়ে আবারও বলে, বস আপনি তো অদ্রিজা ম্যামকে ভালোবাসেন, আজ আপনাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তাহলে আজকের দিনটা স্মরণীয় করে রাখতে চাইছেন না কেন? হোয়াই স্যার, হোয়াই? মৃন্ময় আশেপাশে একবার পরখ করে ফাহাদের কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ফাহাদ, আমি যে অদ্রিজাকে ভালোবাসি এটা তো বাড়ির কেউ জানে না। আমি যদি এখন খুশিতে গদগদ হয়ে তোমার ম্যামকে নিয়ে বাড়িতে ঢুকি, তখন কেউ সন্দেহ না করলেও মিমিয়া ঠিকই সন্দেহ করবে। তাই এমন একটা ভাব দেখাবো আমার দায়িত্ব ছিল মায়ের জন্য বিয়ে করা, আর আমি বিয়ে করেছি, বুঝেছো? ও বস, আপনি তো শিয়ালের বুদ্ধি নিয়ে ঘোরেন। কি বললে তুমি? না না কিছু না, চলুন চলুন, আপনি ম্যামকে গাড়ি থেকে নামান, আর ভিডিও ম্যান ভিডিও করবে। ফাহাদ একটু টেনে হেঁচড়ে মৃন্ময়কে গাড়ির সামনে দাঁড় করায়। অদ্রিজা মৃন্ময়ের এমন উদাসীন কাণ্ড দেখে মনের ভেতর সন্দেহের বাতি জ্বলতে থাকে। আশেপাশে কয়েকজন গার্ড এসে একটু দূর দূর করে দাঁড়ায়। ভিডিওম্যান ভিডিও করতে শুরু করে। মৃন্ময় গাড়ির দরজা খুলে অদ্রিজার দিকে হাত বাড়িয়ে দেয়। অদ্রিজা মৃন্ময়ের হাতের দিকে এক পলক তাকিয়ে হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। এই প্রথম অদ্রিজা নিজে থেকে মৃন্ময়কে ছুঁয়েছে। মৃন্ময় যেন অন্য জগতে হারিয়ে যায়। ভালোবাসার মানুষটাকে পাওয়ার প্রাপ্তি সুখ তার জীবনের দরজায় যেন কড়া নাড়ে। অদ্রিজা গাড়ি থেকে বের হতে চারিদিক থেকে গার্ডরা গোলাপের পাপড়ি ছুড়ে দেয়। আশেপাশে পরিবেশ দেখে অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য সে ভুলে গেছে তার জীবনের কালো ছায়াগুলোর কথা। রনির অত্যাচার, মায়ের ভালোবাসা নামক অত্যাচার। এখন জীবনটা যেন রঙিন ভালোবাসায় মোড়ানো মৃন্ময়ের নামে। এই লোকটার মাঝে কি যেন আছে, পাশে থাকলেই মনে হয় নিরাপত্তা, ভালোবাসা, মায়া, অনুভূতির অদৃশ্য দেয়াল তাকে ঘিরে রাখে। গত একদিনের অত্যাচারে অদ্রিজা বুঝে নিয়েছে মৃন্ময়ের মর্ম। অদ্রিজা যখন অবাক হয়, চারিপাশ দেখছে, তখনই বিকট শব্দে আকাশের বুকে একসঙ্গে ফেটে উঠে অনেকগুলো আতশবাজি। তৎক্ষণাৎ অদ্রিজা লাফিয়ে উঠে চাপা আর্তনাদ করে মৃন্ময়ের শেরওয়ানির কলার চিপকে ধরে। অদ্রিজার এমন কাণ্ডে মৃন্ময় নিজেও ভেবাচাকা খেয়ে যায়। সকল গার্ড ফাহাদ অন্যদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। ভিডিওম্যান নিজেকে স্বাভাবিক রেখে সম্পূর্ণ ভিডিওটা চালিয়ে যাচ্ছে। অদ্রিজা চোখ খুলে চারিদিকে তাকিয়ে দেখে সবাই মিটিমিটি হাসছে। অবিলম্বে অদ্রিজা ছিটকে দূরে সরে যায়, নিজেকে ছাড়ানোর জন্য হাত ঝাটকা দিতে থাকে, কিন্তু মৃন্ময় বাঁকা হেসে অদ্রিজার বাম হাতটা শক্ত করে চেপে ধরে আছে। উপায়ন্তর না পেয়ে অদ্রিজা চুপচাপ স্বাভাবিক হয়ে যায়। মৃন্ময় অদ্রিজাকে নিয়ে সামনে এগোতে থাকে। অদ্রিজা সমান তালে এগিয়ে যাচ্ছে। বাড়ির সদর দরজার সামনে দাঁড়ালে অদ্রিজার পরাণ আত্মা যেন এখনই উড়ে যাবে। যদি তাকে বের করে দেওয়া হয়, অপমান করা হয়, তখন কি হবে? কিন্তু অদ্রিজার ভাবনায় এক বালতি জল ঢেলে শামীমা এসে হুট করে জড়িয়ে ধরে অদ্রিজাকে। শামীমা বিলাপ করে কাঁদছে। কোথায় চলে গেলি আমাদের বুক খালি করে? আমাদের কথা কি একবারও মনে পড়ে নাই তোর? এবার বেঁধে এনেছি তোকে, আর যেতে দেব না। গেলেও ঠিকই আবারও সম্পর্কটা নিয়ে তোকে ছুটে আসতে হবে। শামীমার আচরণে স্তব্ধ হয়ে গেছে অদ্রিজা। পাশ থেকে মিমিয়া অবাক হওয়ার ভঙ্গিতে বলে, ও মা, এটা কে? এটা তো একটা পরী। আমার ভাবি তাহলে একটা হুড়পড়ি? আদ্রি ভাবি, তোমাকে একদম পরীর মতন লাগছে। মিমিয়ার মুখে ভাবি ডাকটা শুনে অদ্রিজার হৃদয়ে শীতলতা বয়ে যায়। জীবনটা কি অদ্ভুত! 2 দিন আগেও এ মেয়ে অদ্রিয়াপু বলে কান গরম করে দিত, আর সেই মেয়ে এখন ভাবি ডাকছে। অদ্রিজার চোখ দুটো অশ্রু জলে ভরে যায়। এই কান্না কি প্রাপ্তি নাকি চাপা কষ্টের, বুঝতে পারছে না অদ্রিজা। অদ্রিজার চোখে পানি দেখে অস্থির হয়ে যায় রাগীব। শামীমা, আদ্রিটাকে ছাড়ো, ও হয়তো হাতে ব্যথা পেয়েছে তাই কাঁদছে। কিরে মা, বেশি ব্যথা পেয়েছিস?
না আঙ্কেল, আমি ঠিক আছি। আঙ্কেল আঙ্কেল কি? হ্যাঁ, বাবা ডাক। শ্বশুর হয়ে আমি তোর, আজ থেকে বাবা ডাকবি। অদ্রিজা কিঞ্চিত হেসে বাবা ডাকে। শামীমা মৃন্ময়ের হাত থেকে অদ্রিজাকে ছাড়িয়ে ঘরে নিয়ে যায়। দরজার সামনে শুধু দাঁড়িয়ে আছে ফাহাদ আর মৃন্ময়। বস ভিতরে যাবেন না? দেখলি আমার বউটাকে নিয়ে চলে গেছে। আরে বস কষ্ট পাবেন না, নিয়ে গেছে যাক, ভুলে যাবেন না তাদের কারণেই আপনি অদ্রিজা ম্যামকে পেয়েছেন। হুম, এবার দেখো আমি কি নাটক করি। কি করবেন বস? চলো, গেলেই দেখতে পাবে। মৃন্ময় আর ফাহাদ লিভিং রুমের সামনে দাঁড়িয়ে আছে। মিমি আর শামীমা মিলে অদ্রিজার যত্ন আত্মিতে ব্যস্ত। মৃন্ময় শামীমার দিকে তাকিয়ে বলে, মা আমি গেলাম, শরীর খুব টায়ার্ড, রেস্ট নিতে হবে। তুই যাবি মানে? বৌমাকে নিয়ে যা। মানে কোথায় নেব আমি তোমার বৌমাকে? অদ্রিজাকে তোর রুমে নিয়ে যা। আজ থেকে তোর রুমে অদ্রিজার অধিকার আছে। What the? আমার রুমে আমি কাউকে অ্যালাউ করি না মা, এটা তুমি জানো। হ্যাঁ আমি জানি, সেটা বাইরের মানুষকে। বর্তমানে অদ্রিজা কোনো বাইরের মানুষ না, সেই বাড়ির সদস্য। আর মৃন্ময় অদ্রিজা তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে তোমার অর্ধাঙ্গিনী। মৃন্ময় আর চোখে অদ্রিজার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি জানি এই মেয়েটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজ থেকে আমার জীবনে নতুন দায়িত্ব, অদ্রিজার দায়িত্ব। শামীমা মৃন্ময়ের দিক থেকে কোনো উত্তর না পেয়ে অদ্রিজাকে উদ্দেশ্য করে বলে, শোন মা, মৃন্ময়ের রুমে এখন সমান সমান অধিকার তোর আছে। মৃন্ময় যদি তোকে কিছু বলে, কোনো বিষয় নিয়ে হার্ট করে, তুই সঙ্গে সঙ্গে আমাকে বলবি। ঠিক আছে আন্টি। আন্টি কি? একটা চটকানা দেব, মা ডাক। আচ্ছা মা। মিমিয়া অদ্রিজাকে রুমে দিয়ে যায়। মিমিয়াকে উদ্দেশ্য করে, আর ফাহাদ, তোমার গন্ডমূর্খ বসকে একটু বোঝাও, এখন বিয়ে হয়েছে, সেজন্য নিজের সাথে সাথে ওই বাচ্চার মেয়েটার খেয়াল রাখে। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমার বস ততটাও গাধা না যতটা ভাবছেন। ফাহাদের হাসি মুখের কথাটা মৃন্ময়ের রাগী দৃষ্টিতে থেমে যায়। তড়িঘড়ি করে বলে, বস আপনার রুমে যান, দেখুন মিমিয়া ম্যাম চলে এসেছে। আর দেরি করবেন না, যান রেস্ট নিন, সকাল হয়ে যাবে কিছুক্ষণ পরে। তুমি গেস্ট রুমে শুয়ে পড়ো, এত রাতে আর বাড়ি যাওয়ার দরকার নেই। ওকে বস। মৃন্ময় সবার দিকে এক ঝলক তাকিয়ে উপরে চলে যায়। নিজের রুমে গিয়ে মৃন্ময় একটা ঝটকা খায়। পুরো রুম সাদা আর লাল গোলাপ দিয়ে সাজানো, ছোট ছোট বিভিন্ন লাইট কোনায় কোনায় সাজানো। মৃন্ময়ের বুঝতে বাকি নেই এগুলো ফাহাদের কারসাজি। একজন সার্ভেন্ট এসে অদ্রিজার ব্যাগ দিয়ে যায়। অদ্রিজা এক হাত দিয়ে ব্যাগটা খোলার ব্যর্থ চেষ্টা করে যায় আর মনে মনে ভাবতে থাকে, মৃন্ময় আমাকে বিয়ে করার কারণ কি? সে তো আমায় মুক্তি দিয়েছিল। আর আন্টি এত সহজে সবটা মেনে নিলেন কেন? এই বিয়েটা করতে কি আন্টি নির্দেশ দিয়েছিল? আমার মা কি করে রাজি হলো? আর রনিকে আসার আগে পর্যন্ত আর একবারও দেখলাম না। কি হচ্ছে আমার মাথায়? কিচ্ছুই ঢুকছে না। হাত কাটলে কি হতো? পেছন থেকে মৃন্ময়ের কথা শুনে নড়ে ওঠে অদ্রিজা। হ্যাঁ, এমনি কেটেছে। এমনি হাত কি করে কাটে আমার তো জানা নেই। আপেল কাটতে গেলাম ছুরি দিয়ে, তখন কেটে গেছে। হাঁপ ছেড়ে অদ্রিজার মিথ্যা শুনে মৃন্ময় তার দিকে আরো দুপা এগিয়ে আসে। তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে নিষ্পলকভাবে। অদ্রিজা একটা ঢোক গিলে মনে মনে বলে, মৃন্ময় এবার অদ্রিজার ডান হাত টেনে নিজের দিকে নিয়ে আসে। একবার ভালো করে পরখ করে দেখে। বলেছি তো আপেল কাট। চুপ, একদম চুপ। আমার সামনে মিথ্যা বলার সাহস হয় কি করে তোমার? তোমার হাত কতটুকু কাটা গেছে? ব্যান্ডেজ খুলতে হবে মনে হচ্ছে, হাতে রক্তের জমাট বেঁধে গেছে। অদ্রিজা এবার ছিটকে দূরে সরে যায়। প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আমার একটু ঘুমের প্রয়োজন, আমি ফ্রেশ হব। অদ্রিজা আবারও এক হাত দিয়ে ব্যাগটা খোলার ব্যর্থ চেষ্টা শুরু করে। মৃন্ময় অদ্রিজার দিকে এক পলক তাকিয়ে ব্যাগটা নিজের দিকে টেনে নেয় আর খুলে দেয়। জামা নিয়ে দ্রুত ফ্রেশ হতে চলে যায় সে। মৃন্ময় নিজের জামা নিয়ে অন্য একটা গেস্ট রুমের ওয়াশরুমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অদ্রিজা ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কিছুক্ষণ পর মৃন্ময় আসে। মৃন্ময় বিছানায় বসলে লাফিয়ে ওঠে অদ্রিজা। এখানে কেন আপনি? কেন, কোথায় যাব আমি? আমার রুম, আমার বেড, আমি কোথায় যাব? আমি জানি না, তবে এখানে ঘুমোতে পারবেন না। ওই যে সোফায় যান। উল্টাপাল্টা কথা কেন বলছো অদ্রিজা?
আমার উঁচু নিচু স্থানে ঘুমালে ঘাড়ে ব্যথা হয়। আমি পারবো না, বেশি লাফালাফি করলে তোমায় এই রুম থেকে বের করে দেবো। আমি এক্ষুনি মাকে বলে দিব আপনি আমার রুম থেকে বের করে দিচ্ছেন। আচ্ছা, আমিও তোমার শাশুড়ি মাকে বলবো তোমার ছেলের বউ ছেলেকে এই রুম থেকে বের করে দিচ্ছে, তখন কি হবে? অদ্রিজা বিরক্ত হয়ে বেডের এক পাশে শুয়ে যায়। মৃন্ময় ঠোঁট বাঁকিয়ে নিজেও এক পাশটায় শুয়ে যায়। অদ্রিজার মুখে বিরক্তের আভাস ছড়িয়েছে আর মৃন্ময়ের মুখে প্রাপ্তির হাসি। একদিন হুট করেই তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে অদ্রিজা, আমি অপেক্ষায় আছি সেই দিনের। মৃন্ময়ের ঘুম ভাঙতে ভাঙতে প্রায় দুপুর হয়ে আসে। আড়মোড়া কাটিয়ে যখন পাশে তাকাতে গেল তখন চোখে পড়ল অদ্রিজাকে। তখনই বুকের বাঁ পাশটা একটা শীতল হাওয়া বয়ে গেল। চোখ কষলে যখন ভালোভাবে অদ্রিজাকে পরখ করে তখন বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক নেই। অদ্রিজার গাল নাক লাল হয়ে গেছে, ঠোঁট তিরতির করে কাঁপছে। এক পাশটায় কান ভাসমান, সেই কানের লতিটা অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। মৃন্ময় দ্রুত উঠে বসে অদ্রিজার কপাল ছুঁয়ে দেয়। জ্বরে অদ্রিজার গা পুড়ে যাচ্ছে। দ্রুত অদ্রিজার ডান হাতটা চেক করতে মৃন্ময়ের বুক ভারী হয়ে আসে। অদ্রিজার ব্যান্ডেজের বাইরে রক্ত ভাসমান, ব্যান্ডেজের আশেপাশে হাতের চামড়া প্রচণ্ড রক্তলাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে রক্ত জমাট বেঁধেছে। অদ্রি, অদ্রি, হ্যাঁ অদ্রি, অদ্রি শুনতে পাচ্ছ? মৃন্ময় অদ্রিজার গালে আলতো করে ছুঁয়ে ডেকে যাচ্ছে, কিন্তু অদ্রিজার সারা শব্দ নেই, শুধু প্রচণ্ড জ্বরের ঘরে ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। মৃন্ময় দ্রুত বেড থেকে নেমে ফার্স্ট এড বক্স নিয়ে অদ্রিজার সামনে বসে। থার্মোমিটার অদ্রিজার মুখে পুড়ে দেয়। কিছুক্ষণ পর চেক করে নিজেই অবাক হয়ে যায়। যা ভেবেছে তাই, মাত্রাতিরিক্ত জ্বর 103 ডিগ্রি। জ্বর আসার কারণটাও অনুমান করতে পারছে মৃন্ময়। গতকালকের কথা স্মৃতির পাতা থেকে তার মনে আরেকবার ভেসে ওঠে। মৃন্ময় এবার অদ্রিজার ডান হাত টেনে নিজের দিকে নিয়ে আসে। একবার ভালো করে পরখ করে দেখে। কি করে কাটলো হাত? বাবা বলছি তো আপেল কাট। চুপ, একদম চুপ। আমার সামনে মিথ্যা বলার সাহস কি করে হয় তোমার? তোমার হাত কতটুকু কাটা গেছে? ব্যান্ডেজ খুলতে হবে মনে হচ্ছে, হাতে রক্ত জমাট বেঁধে গেছে। অদ্রিজা এবার একটু ছিটকে দূরে সরে যায়। প্রয়োজন নেই, আমি ঠিক আছি, আমার একটু ঘুমের প্রয়োজন। ভাবনা থেকে বেরিয়ে এসে মুষ্টিবদ্ধ হাতটা জোরে বালিশের সাথে একটা পাঞ্চ দেয়। সে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গতকাল যদি ব্যান্ডেজটা আমায় খুলতে দিতে তাহলে আজ আর এই পরিস্থিতির শিকার হতে না তুমি। আসলে আমি বোকা, আমি জানি তুমি চাপা স্বভাবের মেয়ে। উফ, আমার তোমার প্রতি আরো যত্নশীল হওয়া উচিত ছিল অদ্রিজান। এখন তুমি কতটা সাফার করছো তার অনুমান আমি করতে পারছি। মৃন্ময় কয়েকটা টিস্যু নিয়ে নেয় রক্ত পরিষ্কারের জন্য। কয়েকটা শ্বাস নিয়ে অদ্রিজার ব্যান্ডেজ খুলতে শুরু করে। যতবার মৃন্ময় অদ্রিজার হাত ছুঁয়েছে ততবার বিষাক্ত ব্যথায় কেঁপে ওঠে অদ্রিজা। রুমে এসি চলার সত্ত্বেও মৃন্ময় ঘামছে। শেষ পর্যায়ে ব্যথায় অদ্রিজার মুখ দিয়ে শুধু গোঙানির আওয়াজ আসছে। মৃন্ময়ের ভেতরটা যেন বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আর একটু অদ্রি, একটু ধৈর্য ধরো। কাল আমার কথা শুনলে তোমায় এই বাজে ঘটনাটা সাফার করতে হতো না। ব্যান্ডেজ খোলা হলে মৃন্ময় অদ্রিজার হাতের দিকে সম্পূর্ণ তাকালে তার অন্তর আত্মা কেঁপে ওঠে। হাতের তালুর উপরিভাগ ইনফেকশন হয়ে গেছে, স্তরে স্তরে রক্ত জমাট বেঁধে গেছে, কিছু কিছু জায়গা দিয়ে এখনো রক্ত টপটপ করে ঝরছে। এটাকে তো ড্রেসিং করতে হবে। মৃন্ময় কথাটা বলে বিছানা থেকে লাফিয়ে উঠে ফাহাদকে কল করে। হ্যালো ফাহাদ। জি বস, বলুন। তো তোমার ম্যামের হাতের ক্ষতটা ইনফেকশন হয়ে গেছে, মারাত্মক অবস্থা। আমি মেসেজে কিছু স্যালাইন ওষুধ আর ইনজেকশনের নাম লিখে দিচ্ছি, দ্রুত নিয়ে আসো, কুইক। ওকে বস। মৃন্ময় আবারও অদ্রিজার পাশে বসে। তার চোখে মুখে ফুটে আছে রাগ, ক্ষোভ। ওই রনিকে তো আমার আরো শাস্তি দিতে হবে, ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। কিছুক্ষণ পরে ফাহাদ হাজির হয়। এর মাঝে মৃন্ময় ড্রেসিং করা শেষ। অদ্রিজার হাতে যত্ন সহকারে আবারও ব্যান্ডেজ করে দেয়। বস, আপনার কথা মতো সব ওষুধ নিয়ে এসেছি। ওকে, সাইড টেবিলে রাখো। মৃন্ময় একটি ইঞ্জেকশন নিয়ে অদ্রিজার হাতে পুশ করে দেয়। ফাহাদ লক্ষ্য করে মৃন্ময়ের গায়ের টি শার্টটা ঘেমে জুবুথুবু হয়ে গেছে। বস, আপনি স্ত্রীর মাঝও ঘামলেন। আসলে কি বলো তো ফাহাদ, আমি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও অদ্রিজার হাতের অবস্থা দেখে ঘাবড়ে যাই। ড্রেসিং করার সময় বারবার আমার মাথার ভেতরটায় চক্কর দিয়েছে, কিন্তু এর থেকেও ক্রিটিক্যাল পরিস্থিতি আমি হ্যান্ডেল করেছি। আমাদের গার্ডরা এর থেকেও মারাত্মক আঘাত পায়, কই তাদের সময় তো এতটা ঘাবড়াই না। কিন্তু আদ্রিজার অবস্থা দেখে আমি সত্যি হতবুদ্ধি হয়ে যাই। প্রিয় মানুষটাকে কষ্টে থাকতে দেখলে ঠিক কেমনটা ফিল হয় তা আমি আজ হারে হারে টের পেয়েছি। এখন কেমন আছে ম্যাম? 103 জ্বর, ব্যথার কারণে জ্বর উঠেছে। ব্যথা কমার ইঞ্জেকশন দিয়েছি, মাথায় জলপট্টি দেবো এখন। কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল, শামিমা ম্যাম কই? মাকে এখনো জানাইনি। অদ্রিজার এই অবস্থা দেখলে কেঁদে সারা বাড়ি মাথায় তুলবে।
ভাবি কি হয়েছে ভাইয়া? কি জানাসনি আমাদের? দরজার পাশ থেকে মিমিয়ার কথা শুনে চমকে তাকায় ফাহাদ আর মৃন্ময়। কখন এলি তুই? এই তো এখন, কিন্তু কি জানাসনি আমাদের? ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঢোক গিলে মৃন্ময়। মিমিয়া দ্রুত রুমে ঢুকে বেডের পাশে তাকায়। অদ্রিজার নিস্তেজ শরীর দেখে মিমিয়ার বুঝতে বাকি নেই অদ্রিজার কিছু একটা হয়েছে। ভাবি কি হয়েছে ভাইয়া? হাতের ক্ষতটায় ইনফেকশন হয়েছে আর শরীরে প্রচুর জ্বর। সে কি, তুমি আমাকে এখন বলছো? আর বিষয়টা লুকিয়ে গেলে কেন? আম্মু জানলে তোমায় বকবে জানো। মা কোথায়? মা তো রান্নাঘরে, নতুন বউ আসা উপলক্ষে হরেক রকম রান্না হচ্ছে। অদ্রিজা আপুর আর তোমার পছন্দের আইটেমগুলো তৈরি হচ্ছে। আচ্ছা শোন, তুই আম্মুকে কিছু বলিস না। আম্মুর শরীর এমনিতেও খারাপ, অদ্রিজার কথা শুনলে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে বসবে। তুই যা, এখন আমি সবটা সামলে নেব। সামলাবে মানে? আমার মনে হচ্ছে তুমি নিজের এবার সেন্সলেস হয়ে যাবে। এমন কাঁপছো কেন আর এমন ঘেমে যাচ্ছ কেন? মৃন্ময় বাম হাতের কনুই দিয়ে মাথার ঘাম মুছে নেয়। ফাহাদ এমন সিরিয়াস মুহূর্তেও ঠোঁট টিপে হাসছে, কারণ এই প্রথম মৃন্ময়কে এত নার্ভাস হতে দেখেছে ফাহাদ। দিনে 3-4টা লাশ যার হাতে পড়ে, সে কিনা স্ত্রীর সামান্য জ্বরে, ভয়ে, টেনশনে ঘেমে একাকার। বিষয়টা ফাহাদের কাছে সত্যিই হাস্যকর। মৃন্ময় এবার গায়ে থাকা টি শার্ট ঝাঁকড়া দিয়ে মিমিয়া আর ফাহাদের উদ্দেশ্যে বলে, তোমরা দুজনেই এখন রুম থেকে বের হও, দেরি হয়ে যাচ্ছে। অদ্রিজার স্যালাইন দিতে হবে, কপালে জলপট্টি দিতে হবে। আমি থাকি ভাইয়া, ভাবি খেয়াল রাখবো। প্রয়োজন নেই, তুমি মায়ের কাছে যাও, আমার অদ্রিজার খেয়াল আমি নিজেই রাখতে পারবো। আনমনে কথাটা বলে নিজেই ভীমরি খায় মৃন্ময়। চোখ ছোট করে মিমিয়া তার দিকে তাকিয়ে বলে, তোমার অদ্রিজা মানে? কাল রাতে ভাবিকে রুমে ঢোকাতে রাজি হওনি, আর এক রাতে তোমার অদ্রিজা? মৃন্ময় এবার ভারী ফ্যাসাদে পড়ে গেছে। ফাহাদ এখনো মিটিমিটি হাসছে। ফাহাদের হাসি দেখে মৃন্ময়ের সারা শরীর যেন জ্বলে ওঠে। দুজনের উদ্দেশ্যে রাগ দেখিয়ে বলে, 1 মিনিট সময় দিলাম, তার মধ্যে রুম থেকে না গেলে এখানে তুফান হয়ে যাবে বলে দিচ্ছি। মিমিয়া বাঁকা চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে গান ধরে, থোড়া সা প্যার হুয়া হ্যায়, থোড়া সা বাকি। মিমিয়ার গান শুনে মৃন্ময় চটে যায়। এই তুই যাবি? মৃন্ময়ের ধমক শুনে মিমিয়া দৌড়ে পালায়। এদিকে ফাহাদ হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। পেটে হাত চেপে বলে, বস থোড়া না, আপনার তো পুরাই পেয়ারা হয়ে গেছে। ফাহাদের কথা শুনে মৃন্ময়ের এবার মাথা গরম হয়ে যায়। গেট লস্ট ফ্রম হিয়ার। ফাহাদ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময় গায়ে থাকা টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। অদ্রিজানের টেনশনে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে, আর এরা মজা নিচ্ছে সব কটা ডাফারের দল, ইডিয়েট। অদ্রিজার অসুস্থতার খবর শামীমার কানে যায় প্রায় দুপুরের শেষে। বাড়ির নতুন বউ সকাল সকাল উঠবে, সবার সাথে দেখা করবে, কত কথা জমিয়ে রেখেছেন শামীমা, কিন্তু অদ্রিজার দেখা নেই। শামীমা মিমিয়াকে মৃন্ময়কে ডাকতে বললে সে যেতে নাকচ করে। এটা নিয়ে মামের মাঝে তুমুল কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে মৃন্ময় নিজে উপস্থিত হয়। শামীমার অস্থিরতা দেখে মৃন্ময় অদ্রিজার অসুস্থতার কথা জানায়। সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। অদ্রিজার ব্যান্ডেজ মোড়ানো হাতটা বালিশের উপর রাখা, বাম হাতে ক্যানোলা। নিস্তেজ হয়ে ঘুমিয়ে আছে মেয়েটি। কপালের উপর কয়েক গাছি চুল এসে পড়ে। ফর্সা গালজোড়া লাল হয়ে আছে। তিনি অদ্রিজার পাশে বসে আলতো করে চুলগুলো সরিয়ে দেন। কপালে টুপ করে চুমু খেয়ে মৃন্ময়ের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে। আমার মেয়ের জ্বর এলো কি করে? আম্মু, আমি সকালে উঠে দেখি ওনার গাল লাল হয়ে আছে আর হাতের ব্যান্ডেজে রক্ত লেগে আছে। হয়তো ঘুমন্ত অবস্থায় চাপ লেগে রক্ত ঝরেছে। শরীরে টেম্পারেচার বেশি ছিল, আমি হাত ড্রেসিং করে দিয়েছি, ব্যথা কমার ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। শরীর দুর্বল তাই নিস্তেজ, স্যালাইন দিয়ে দিয়েছি। শোন মৃন্ময়, আমার মেয়ের কিছু হলে না ছেড়ে কথা বলবো না তোকে। জ্বরটা দেখছি ছেড়ে আসছে। মিমিয়া যা, সার্ভেন্টকে বল গামলায় করে কুসুম গরম পানি আর একটা তোয়ালে দিতে, ওর হাত মুখ মুছে দেব। আমি দিয়েছি আম্মু, ওনার মুখ হাত মুছে দিয়েছি। মাথায় এতক্ষণ জলপট্টি দিচ্ছিলাম, তুমি অস্থির হবে তাই জানাইনি কিছু। মৃন্ময়ের চট করে জবাব দেওয়া সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন শামীমা। মৃন্ময়কে কাচুমাচু করতে দেখে ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে, তুমি এবার নিজে ফ্রেশ হয়ে আসো। আরেকটা কথা মনে রাখবে, মেয়েটার দায়িত্ব কিন্তু এখন তোমার উপরে। জ্বর হয়েছে, হাত কাটা গেছে, এক গাদা মেডিসিন এনে দেবে, সময় করে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এইসব হলো দায়িত্ব। আর যখন নিজের সহধর্মিনীর যত্ন নিবে, খেয়াল রাখবে, সময় করে মেডিসিন খাওয়াবে,
চুল আঁচড়ে দেবে, অসুস্থতার মাঝে তাকে খুশি রাখার চেষ্টা করবে, তা হলো ভালোবাসা। তাই আমার চাওয়া পূরণে বিয়ে করেছো, মানে এই না যে শুধু মেয়েটার দায়িত্ব পালন করবে। ভালোবাসতে শেখো মৃন্ময়, এমনভাবে ভালোবাসবে জীবনে কোনো দিন কোনো ভুলে সেজন্য তোমায় ঘৃণা করতে না পারে। যাদের আমরা সত্যিকারের ভালোবাসি তাদের ঘৃণা করতে আমাদের বিবেকে বাধে। তাই ভালোবাসতে শেখো মৃন্ময়। মৃন্ময় তার মায়ের কথা শুনে মাথা নাড়িয়ে সায় দেয়। কাভার থেকে জামা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলে, এই মেয়ের মুখে আমি প্রথমেই পড়েছি মা। তার চলন বলনের প্রেমে আমি ধাপে ধাপে পড়ি, মুগ্ধ হই তার সবাইকে আপন করার কৌশলে। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ মা। আদ্রিজাকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছ। অদ্রিজার ভালোবাসা আমি জয় করব। জীবনে হয়তো এমন পর্যায়ে আসবে অদ্রিজা আমাকে ঘৃণা করতেও কষ্ট পাবে। ভালোবাসি মা তোমায়। তুমি না থাকলে আমার জীবনে কখনোই পূর্ণতাগুলো আসতো না। ভালোবাসি অদ্রিজা, ভীষণভাবে ভালোবাসি। অদ্রিজার জ্ঞান ফিরে প্রায় বিকেল নাগাদ। দুপুরে রাগীব অদ্রিজার অসুস্থতার কথা শুনে বাড়ি মাথায় তুলে নেন। দুপুর থেকে সবাই একধানে বসে আছে অদ্রিজার কাছে। শামীমা অদ্রিজার চুলে বিলি কেটে দিচ্ছে, মিমিয়া পাশে সোফায় বসে আছে। রাগীব আর ফাহাদ কিছুক্ষণ পরপর এসে খবর নিয়ে যাচ্ছে। মৃন্ময় একবার বারান্দা আরেকবার রুমে পায়চারি করছে। অদ্রিজার অসুস্থতা তাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে, কিন্তু বাইরে থেকে কাউকে কিচ্ছু বুঝতে দিচ্ছে না। সেদিন দুপুরে আর কারোর খাওয়া দাওয়া হলো না। অদ্রিজার চিন্তায় সবার বেহুশ অবস্থা। জ্বর ছেড়ে ঘুমের ঘোর কাটে অদ্রিজার শেষ বিকেলে। পিটপিট করে কয়েকবার চোখ খুলে বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ড পর সম্পূর্ণ চোখ খুলে যখন আশেপাশে সবাইকে দেখতে পায় তখন অবাক হয়ে যায়। কিছু জড়ানো কণ্ঠে বলে, এ কি, তোমরা এভাবে রুমে দাঁড়িয়ে আছো কেন? অদ্রিজার কণ্ঠ শুনে মৃন্ময়ের বুকের ভেতরটায় শীতল হাওয়া বয়ে যায়। শামীমা অদ্রিজার দিকে তাকিয়ে বলে, এখন কেমন লাগছে তোর? লাগছে ভালো, কিন্তু তোমরা সবাই এত আতঙ্ক নিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? দেখো মেয়ে কি বলে, তুই তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি। অদ্রিজা চারিদিকে একবার চোখ বুলায়। তৎক্ষণাৎ চোখে পড়ে মৃন্ময়ের কাতর দৃষ্টি। হঠাৎ রোদ থেকে চারিদিকে মেঘ ছেয়ে গেছে। আকাশের বুকে গুড়ুম গুড়ুম মেঘের গর্জন শোনা যাচ্ছে। মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকে। বারান্দায় দাঁড়িয়ে খোলা চুলগুলো একপাশে নিয়ে দাঁড়িয়ে আছে অদ্রিজা। বারবার চুলগুলো মুখের সাথে লেগে যাচ্ছে। বিরক্ত মুখে কুচকে বাম হাত দিয়ে আলতো করে সরিয়ে দিচ্ছে সে। অদ্রিজার অসুস্থতার কেটে গেছে 2 দিন। এই 2 দিন মৃন্ময়, শামীমা, রাগীব, ফাহাদ, মিমিয়ার যত্নে সত্যি মুগ্ধ হয়েছে অদ্রিজা। প্রচণ্ড জ্বরের ঘোরে আগে যখন হাতড়ে হাতড়ে তার মাকে খুঁজত তখন লতিফা দেখা পায়নি অদ্রিজা। প্রচণ্ড জ্বরে কোনোদিনও মাথায় জলপট্টি দিয়ে চুলে হাত বুলিয়ে দেয়নি লতিফা। প্রয়োজনে ওষুধ এনে দিয়েছে, কোনোদিন মেয়ের সেবা যত্নে নিয়োজিত হয়নি। প্রত্যেকবার অসুস্থতার সঙ্গী ছিল একমাত্র চুমকিবু। এই বাড়িতে নিজের মায়ের থেকেও শতগুণে বেশি শামীমার চোখে চিন্তা দেখেছে অদ্রিজা তার নিজের জন্যে। শামীমাকে শাশুড়ি বলতেও দূর দূর লাগে অদ্রিজার, তাই সবসময় মা মা বলে বাড়ি মাথায় তুলে মিমিয়া। তাকে তো ননদ মনেই হয় না, সে তো যেন আপন বোন। কত ভালোবাসার যত্ন অদ্রিজার প্রতি। বাবা না থাকার শূন্যতা পূরণ করে দিয়েছে রাগীব। আর ফাহাদ তো তার ভাইয়ের সমতুল্য। মনে মনে মৃন্ময়ের প্রতি জমে গেছে বিশাল ভালোবাসার পাহাড়। সে তো স্বামী নয়, একজন বন্ধু। কিছুক্ষণের মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে সতেজ হয়ে যাচ্ছে। বাম হাতটা বারান্দার বাইরে দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দেওয়ার বাসনা জেগেছে অদ্রিজার মনে। বাতাসে আবারও গালের পাশটায় অসহ্য চুলেরা চোখে ঠোঁটে লাগছে। ডান হাতের ব্যথাটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। একটু নাড়া লাগতেই টনটন ব্যথায় কলিজায় মোচড় দেয়। তাই বিরক্ত হয়ে কাঁধের সাথে গাল ঘষে চুল সরানোর চেষ্টা করছে, কিন্তু বেহা চুল আরও চিপকে গালে ঠোঁটে সেটে যাচ্ছে। বিরক্ত হয়ে মুখ কুচকাতে অদ্রিজা অনুভব করে আলতো করে কেউ যেন তার গাল ছুঁয়ে দিয়েছে। সেই হাতটা ধীরে ধীরে অদ্রিজার চুলে কানের পিছনে গুজে নেয়। চমকে সাইডে তাকাতেই মৃন্ময়কে চোখে পড়ে। এখানে কি করছো অদ্রিজান? বৃষ্টির পানি তোমার গায়ে লাগছে, ঠান্ডা লেগে যাবে তোমার। উফ, লাগবে না। মার খেতে যাও তুমি? 2 দিন আগেই আমাকে কতটা টেনশনে ফেলেছিলে তুমি, ভুলে গেলে? এখনো সুস্থ নাও তুমি। চলো ভেতরে চলো। না, যাব না, আপনি যান। এখানে এসে আমাকে বিরক্ত করছেন কেন আপনি? তুমি আমার কথা শুনবে না? না। সত্যি তো? হ্যাঁ। তোমাকে তো আমি। মৃন্ময় কথাটা বলেই ঝট করে কোলে তুলে নেয় অদ্রিজাকে। মৃন্ময়ের হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে যায় অদ্রিজা।
মৃন্ময়ের দিকে তাকিয়ে হাসতে থাক। কি করলেন আপনি? কই কি করলাম? আমায় কোলে নিলেন কেন? কোলে কি আমি তোমায় এই প্রথম নিয়েছি? বিয়ের আগে কতবার তুমি নানান ছল বাহানায় আমার কোলে উঠেছো, তাহলে এখন উঠতে সমস্যা কি? অসভ্য। অদ্রিজাকে রেগে যেতে দেখে মৃন্ময় তাকে রুমে নিয়ে যায়। বিছানার সামনে দাঁড়িয়ে মৃন্ময় বলে, তুমি 2 দিনে আমার পুরো রুমটা দখরফা করে দিয়েছো। এই রুমটা এখন আমার, মৃন্ময় মেহরাব। মনে আছে প্রথম দিন ভুল করে আপনার রুমে ঢোকায় অপমান করে বের করে দেন? তারপর থেকে আর কোনোদিন এই রুমের ত্রিসীমানায় আসিনি। আর আজ দেখুন, এই রুমটাই আমার অধিকার। এক কথায় রুমটা আমার। যেখানে তুমি আমার, সেখানে আমার সবকিছু তোমার। সেই হিসেবে এই রুমের যত ইচ্ছে অত্যাচার করো, সব অপরাধ মাফ করে দেবো অদ্রিজান। হয়। অদ্রিজার কথা শেষ করার আগে রুমের বাইরে থেকে মিমিয়ার কথা মৃন্ময়ের কানে আসে। সঙ্গে সঙ্গে মৃন্ময়ের হাতের বাঁধন আলগা হয়ে যায়। তৎক্ষণাৎ ধরাম করে মৃন্ময়ের কোল থেকে বিছানায় পড়ে অদ্রিজা। হঠাৎ পড়ে যাওয়ার অদ্রিজা আর্তনাদ করে ওঠে। আউচ, মা গো মা, আমার কোমর। অদ্রিজার চিৎকার শুনে মিমিয়ার দরজা নক করলো না। দ্রুত রুমে ঢুকে দেখে অদ্রিজা বিছানায় বসে কোমরে হাত দিয়ে আর্তনাদ করছে। তার পাশে মৃন্ময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। ভাবি কি হয়েছে? কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? মিমিয়া অদ্রিজার পাশে দ্রুত এসে বসে। অদ্রিজাকে কোনো কথার সুযোগ না দিয়ে মৃন্ময় ত্বরান্বিত বলে, কিছু হয়নি মিমিয়া, তোর ভাবি একটু ঢং করছে। মৃন্ময়ের উত্তর শুনে মিমিয়া চোখ ছোট করে নেয়। ভাবি ঢং করছে? মিমি, তুই তোর ভাইয়ের কথা শুনিস না। তোর ভাই আমাকে। অদ্রিজা মুখ থেকে কথা বের করার আগে মৃন্ময় তার মুখ চেপে ধরে। কিছু না মিমিয়া, তুই এখন যা রুম থেকে। কিছু বলবি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।